হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হায়ার ম্যাথ 100 ডেজ চ্যালেঞ্জ। এবং এই প্রথমবারের মতো আমরা বলতে চাই যে ভাইয়া আমরা পিসিএম এক্সপ্লেইনড ইজ বাইলিঙ্গুয়াল। বেসিক্যালি আমরা দোভাষী হয়ে গেছি, আমরা ইংলিশ বাংলা একসাথে পড়াবো। অ্যান্ড ইংলিশ ভার্সন বাংলা ভার্সন তোমরা দুইজনরাই পড়তে পারবে এখন থেকে। ইংলিশ ভার্সন আর চিপায় যাওয়া লাগবে না, ঠিক আছে? আর অনেকের এই 100 ডেজ চ্যালেঞ্জ নিয়ে অনেক প্রশ্ন ছিল যে ভাইয়া আমি তো 26 ব্যাচ, আমার 50% সিলেবাস শেষ হয়েছে, আমার কি কোনো হেল্প হবে? ভাইয়া এইচএসসি তো কিছুদিনের মধ্যে হয়ে যেতেছে, এত এত লেটে সিলেবাস শেষ করলে হবে নাকি? এরপর 27 ব্যাচ বলতেছে ভাই আমি তো কিছুই পারি না, আমার কি কোনো হেল্প হবে? আবার অনেকে আসো যারা অ্যাডভান্স পোলাপান যে ভাই আমার তো ফুল সিলেবাস শেষ, আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, আমার কি কোনো হেল্প হবে? দেখো ভাই, আমি কোনো কিছু জানি না ভাই, তুমি কোন কোচিংয়ে পড়ো, কোথায় পড়ো, তুমি 26 ব্যাচ না 27 ব্যাচ, আই ডোন্ট কেয়ার। আমার জাস্ট একটাই এজেন্ডা, 100 দিনের মধ্যে তোমারে হায়ার ম্যাথ একদম বেসিক থেকে, হ্যাঁ এইচএসসি লেভেল থেকে শুরু করে একদম কমপ্লিট অ্যাডমিশন পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সো বেসিক্যালি তুমি ধরো কিচ্ছু পারো না ম্যাথ, তুমি ক্লাস 10-এর A+ পাইছো, ক্লাস 10-এর মতো পারো আর কি। বেসিক্যালি ক্লাস 10-এ যতটুকু ম্যাথ পারতা ওইখান থেকে নিয়ে তোমারে একদম অ্যাডমিশন পর্যন্ত ছাইরা দেওয়ার দায়িত্ব আমার। তবে অবশ্যই তোমার আমাকে ভালোভাবে ফলো করতে হবে, ঠিক আছে? একদম ফালাই সারাই কোর্স করলাম, একটু ক্লাস করলাম একদিন, এটা অর্ধেক করলাম, ভালো লাগতেছে না করলাম না, এভাবে করলে কিন্তু হবে না। অবশ্যই অবশ্যই কি করা লাগবে, ভালো করে ক্লাস করা লাগবে, নোট করা লাগবে। এন্ড দেন অবশ্যই আমি একটা জিনিস বলি, এটা সামারাইজিং নোট। বেসিক্যালি তুমি ক্লাস করলা, ঠিক আছে, তোমার যতটুকু কনসেপ্ট মনে পড়ে এটা একটা খাতায় লেখো, ঠিক আছে? এটার আমরা কি বলি, অ্যাক্টিভ রিকল বলি। তো সামারাইজ নোটে অ্যাক্টিভ রিকল বেসিক্যালি করতে পারবা। এছাড়াও আমরা আমাদের মেইন ফোকাস কিন্তু দেখো, তোমার এইচএসসি কভার হবে, অ্যাডমিশনও কভার হবে, তবে আমার মেইন ফোকাস কি জানো, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা গ্রো করা, ঠিক আছে? যাতে তুমি ডিফারেন্ট কোশ্চেন আসলে অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করতে পারো, ঠিক আছে? আর লজিক্যাল থিঙ্কিং, অবশ্যই আমরা লজিক্যাল থিঙ্কিং বিল্ড আপ করার জন্যই সবার আগে শুরু করতেছি পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। বিকজ এই চ্যাপ্টারে ফর্মুলা নাই, কিচ্ছু ফর্মুলা নাই ভাই, 2-3টা ফর্মুলা আছে, ঠিক আছে? বাট প্রত্যেকটা জিনিস তোমাকে মানে কনসেপ্ট ওয়াইজ আগাইতে হয়, ঠিক আছে? মানে কি বলে এটারে, ইয়া ওয়াইজ থিঙ্কিং, কেস ওয়াইজ থিঙ্কিং তোমার করতে হয়। সো এই চ্যাপ্টারটা ভালো একটা বেসিক বিল্ডিং গ্রাউন্ড হইতে পারে। সো তার উপর এটা আবার ফুল সিলেবাসের মধ্যেও আছে, সো এটা দিয়ে শুরু করলে সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? আর বেশি কথাবার্তা বলবো না, আমাদের রুটিনটা তুমি দেখতে পারো। ক্লাস শুরু হইতেছে আজকে থেকে, এবং সপ্তাহে আমরা 4টা ক্লাস করব অ্যান্ড শেষ করে ফেলবো পুরাটা 100 দিনের মধ্যে, ঠিক আছে? তো রুটিন যারা দেখতে চাও দেখতে পারো। এছাড়াও আমাদের ডিসকর্ড গ্রুপে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে ফ্রি প্র্যাকটিস শিট দিব, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের সাথে, ধরো আজকে ক্লাসটা করলা, আজকে ক্লাসে যেই টপিক পড়াইছি ওই টপিকেরই একটা প্র্যাকটিস শিট থাকবে, ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটাই থাকবে, ঠিক আছে? So ওইখান থেকে তুমি প্র্যাকটিস করবা। এছাড়াও যারা আমাদের ব্যাচে ভর্তি হবা তারা কিন্তু এক্সট্রা এক্সাম পাইতেছো, আর স্লাইড তো পাইতেছোই, আর ক্লাস তো পাইতেছোই। সো বেশি কথাবার্তা না বলে চলো শুরু করি। সো আজকে আমরা কি কি পড়বো, বেসিক্যালি ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি এটা পড়বো। এছাড়াও ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে মানে কোনো কিছু যদি পড়তে হয় এটাই হলো মেইন, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কাউন্টিং, বা আমরা বলি গণনের মৌলিক বিধিসমূহ। দুইটা বিধি আছে, একটা হলো গুণন বিধি বা মাল্টিপ্লিকেশন, একটা হলো অ্যাডিশন, ঠিক আছে? এছাড়াও আমরা এই পারমিউটেশন কি জিনিস, কম্বিনেশন কি জিনিস, এবং পারমিউটেশন আর কম্বিনেশনের মধ্যে রিলেশনটা কি, এটা আজকে আমরা বিল্ড আপ করার চেষ্টা করব। সো বেসিক্যালি এটা হলো মানে বলতে গেলে এই ক্লাসে আজকে চ্যাপ্টারে 60% শেষ হয়ে যাবে, বাকিগুলি জাস্ট ফর্মুলা হয়ে যাবে। সো চলো শুরু করি আমরা বেশি কথাবার্তা না বলে। সো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি দেখো, ধরো n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ফ্যাক্টোরিয়ালকে আমরা এই এক্সক্লেমেশন চিহ্ন দ্বারা প্রকাশ করি। সো n ফ্যাক্টোরিয়াল মানে কি জানো, n থেকে শুরু করে n এর 1 কম, n এর 2 কম, n এর 3 কম। সো বেসিক্যালি n থেকে শুরু করে একদম কমাইতে কমাইতে, এক করে কমাইতে কমাইতে একদম 1 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে এদের গুণফলকে আমরা কি বলি, এদের গুণফলকে আমরা বলি হলো n ফ্যাক্টোরিয়াল। সো বেসিক্যালি n ফ্যাক্টোরিয়াল হলো n থেকে 1 করে কমিয়ে একদম 1 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার গুণফল, ঠিক আছে? n ফ্যাক্টোরিয়াল। যেমন আমি তোমারে বললাম ভাই 4 ফ্যাক্টোরিয়াল কি হবে, 4 ফ্যাক্টোরিয়াল কি হবে, 4 ফ্যাক্টোরিয়াল ইজ নাথিং বাট 4 3 2 1। সো বেসিক্যালি 3 4 12, 12 দুগুণে 24, তাই তো? আচ্ছা ভাই 5 ফ্যাক্টোরিয়াল কত হবে, 5 ফ্যাক্টোরিয়াল কিছুই হবে না, 5 5 থেকে 1 পর্যন্ত এক এক করে কমিয়ে সবগুলি সংখ্যার গুণফল, তাই তো? 5 4 3 2 1, তাই তো? সো 24 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120।
এই ছোটখাটো জিনিস বেসিক্যালি। সো 4 ফ্যাক্টোরিয়াল কি 5 ফ্যাক্টোরিয়াল কি বুঝতে পারছো ভাইয়া? ভাইয়া 6 ফ্যাক্টোরিয়াল কি হবে? 6 5 4 3 2 1, তাই না? আচ্ছা, সো আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করো, এখানে আমি লিখি দেখো 6 ফ্যাক্টোরিয়াল হলো 6 ফ্যাক্টোরিয়াল হলো 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা ভালো কথা। আচ্ছা ভাইয়া এই 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এটা কই জানি দেখছি, এর আগের লাইনে দেখছি না 5 4 3 2 1, এটা কার মানের সমান? 5 ফ্যাক্টোরিয়াল সমান, 5 ফ্যাক্টোরিয়ালের সমান। তো 6 ফ্যাক্টোরিয়াল আমি কি লিখতে পারি? 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। সো অনুরূপভাবে আমি এটাও কি বলতে পারি না যে আচ্ছা এই যে আমি বলছিলাম যে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n n মাইনাস 1 n মাইনাস 2 মাইনাস 3 ডট 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 1 পর্যন্ত সংখ্যার গুণফল, তাই তো? আচ্ছা, সো এই n রে আমি এভাবে রাখলাম। এবার খেয়াল করে দেখো n মাইনাস 1 n মাইনাস 1 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যার গুণফল আমি কি বলতে পারি? n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 এক এক কমিয়ে 1 পর্যন্ত গুণফল। সো আমি এটাকে কি বলতে পারি? n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সো এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো n ফ্যাক্টোরিয়ালের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হলো n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আবার আমি এটারে আরো ভাঙাইতে পারি, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালে কি লিখতে পারি? n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 n মাইনাস 3। আবার এই যে n মাইনাস 2 n মাইনাস 3 থেকে যদি 1 পর্যন্ত যাই ওটারে আমি কি বলতে পারি? n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। সো এই যে n ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে বলতে পারি, তাই না? এরপর আমি আবার বলতে পারি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ইনটু এরপর আমি লিখলাম n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। মানে বেসিক্যালি এই প্রপার্টিটা মানে সব একদম 1 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? এত কিছু লাগে না, এটা আপাতত রাইখা দাও, রেখে দাও, এটা মনে রাখা লাগবে। n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা কিছুক্ষণ পরেই আমি তোমাকে একটা জিনিস দেখাবো, সেটা হলো ভাইয়া 1 ফ্যাক্টোরিয়াল হলো 1, তাই না? 1 থেকে 1 পর্যন্ত। বাট 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত জানো? 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হলো 1। এটা আমরা কম্বিনেশনের মাধ্যমে প্রুফ করে দেখাবো, বাট আপাতত তুমি মনে রাখো। এবং এটা তুমি ক্লাস 10এও পড়ছো, তাই না? যদি দ্বিপদী বিস্তৃতি ক্লাস 10 এ পড়ে থাকো এটা তুমি অবশ্যই পড়ছো। 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, না পড়লেও সমস্যা নেই, আমি সামনে প্রমাণ করে দেখাবো। ওকে, 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত? 1। আপাতত দেখাই দিলাম। ভাইয়া মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কত হবে? মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু ডিফাইন না, ঠিক আছে? একমাত্র কি হইতে হবে এখানে? n কি হইতে হবে? n হইতে হবে ন্যাচারাল নাম্বারস, বা আমরা বলতে পারি পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, কোনো ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশন ফ্যাক্টোরিয়াল এটাও কিন্তু পসিবল না, ঠিক আছে? ফ্র্যাকশন ফ্যাক্টোরিয়াল, নেগেটিভ ফ্যাক্টোরিয়াল এগুলি পসিবল না। এরপর 2.1 ফ্যাক্টোরিয়াল এটা পসিবল, এটাও পসিবল না, ঠিক আছে? বুঝতে পারছো? সিম্পল জিনিসপাতি। ওকে, এবার এই যে আমাদের ফ্যাক্টোরিয়াল একটা প্রপার্টি, এটা আমরা দেখে ফেললাম অলরেডি, সো হয়ে গেছে। আচ্ছা দেখি ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ কাউন্টিং, এটা ডাইরেক্ট ফর্মুলা দেখার আগে বা এই রুলটা দেখার আগে আমরা জাস্ট একটু কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ড করার চিন্তা করি। দেখো, ইফ এ পারসন হ্যাজ 3 টি-শার্টস এন্ড 4 পেয়ার্স অফ প্যান্টস, হাউ মেনি ওয়েজ ক্যান হি ওয়্যার দেম? ধরো আমার কাছে ধরো 3টা গেঞ্জি আছে, ঠিক আছে? আমার বাসায় 3টা গেঞ্জি আছে আর 3টা প্যান্ট আছে। সো আমি কত ওয়েতে আমি ড্রেস পরে বাইরে যেতে পারি? চিন্তা করে দেখো কত ওয়েতে আমি 3টা ড্রেস পরে বাইরে যেতে পারি। সো ধরো আমার কাছে একটা টি-শার্ট আছে T1, একটা আছে T2, একটা আছে T3, আর আমার এখানে পেয়ার অফ প্যান্টস P1 P2 P3 P4, তাই না? এ ভাই প্যান্ট প্যান্ট মানে কিন্তু একটা না, প্যান্টস বলে, হ্যাঁ জিনিসটাকে কি বলে? প্যান্টস বলে। আচ্ছা যাক গে, হোয়াটএভার। সো ধরো ধরো জাস্ট অ্যাজিউম, চিন্তা করে দেখো আমি ধরো টি-শার্টটা পরছি আজকে, ধরো আজকে আমি এই টি-শার্টটা পরছি, ঠিক আছে? এবার আমার কাছে 4টা প্যান্ট আছে। সো এখানে আমি প্যান্ট কয়ভাবে পরতে পারি? 4 ভাবে পরতে পারি। এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট। এখানে আমি কয়ভাবে পরতে পারি? 4 ভাবে পরতে পারি। T1 P1 T2 P2 T1 P1 T1 P2 T1 P3 T1 P4। সো আমি 4 ওয়েতে পরতে পারি। T1 গেঞ্জি যদি পরি এরপর আমি প্যান্ট কত ওয়েতে পরতে পারি? 4 ওয়েতে পরতে পারি। আবার আমি যদি T2 গেঞ্জিটা পরি, T2 টি-শার্টটা পরি, সেক্ষেত্রে আমি কয় ওয়েতে প্যান্ট পরতে পারি? 1টা 2টা 3টা 4টা
ফোর ওয়েতে প্যান্ট পড়তে পারি, এই যে T2P1, T2P2, T2P3, T2P4। সো এক্ষেত্রেও আমি কি করতে পারি, ফোর ওয়েজে করতে পারি, ফোর ওয়েজে করতে পারি, তাই না? এরপর ভাইয়া আমি যদি T3 প্যান্টটা পরি, T3 শার্টটা পরি, তখন আমি কত ওয়েতে প্যান্ট পড়তে পারবো বলো তো? T3P1, T3P2, T3P3, T3P4, এখানেও কি আমি 4 ওয়েতে প্যান্ট পড়তে পারি, তাই না? সো টোটাল আমি কত ওয়েতে প্যান্ট পড়তে পারি, 4 4 4। বা আমি কি বলতে পারি, 4x3 বলতে পারি, বা 3x4 বলতে পারি, তাই না? এখানে কয়টা 4 বলো তো, 3টা 4। সো 3x4, বা আমরা 12 ওয়েতে প্যান্ট পড়তে পারি, তাই না? তাই না? সো এই জিনিসটার আমরা কি বলি জানো, গুণনের বিধি বলি। কি বলি? গুণন বিধি বলি। বেসিক্যালি দেখো, তুমি কি করতেছো, দুইটা কাজ করতেছো, দুইটা কাজ। এই যে একটা হলো শার্ট পরা, আর একটা হলো প্যান্ট পরা, ঠিক আছে? কি পরা? শার্ট পরা, আর একটা হলো প্যান্ট পরা। সো একটা কাজ 3 ওয়েতে, আর একটা কাজ চার ভাবে যদি করা যায়, তাহলে ওই দুইটা কাজ একসাথে, বুঝতে পারছো? দুইটা কাজ কি একই সাথে, মানে এটাও করব এবং এটাও করব, একই সাথে করার উপায় হলো 3x4, মানে এদের গুণফল, ঠিক আছে? একটা কাজ যদি, দুইটা ভিন্ন ভিন্ন কাজ যদি ভিন্ন ভিন্ন উপায়ে করা যায়, তখন এদের একই সাথে করার উপায় হলো এদের কি, গুণফলের সমান। কিভাবে হলো? এই যে এইভাবে হলো, যে প্রথম শার্টটা পরার পর আমি 4 ভাবে পড়তে পারি, দ্বিতীয় শার্টটা পরার পর আরো 4 ভাবে পড়তে পারি, তৃতীয় শার্টটা পরার পর আরো 4 ভাবে পড়তে পারি। সো 4 4 4, 3 4 12, তাই না? 3 4 12, বুঝতে পারছো? এইখানেই আবার যোজন বিধি লুকায় আছে, আমি দেখাবো, প্যারা নাই। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? আচ্ছা, এরপর এরপর তুমি চিন্তা করো, if a person has 3 shirts, 4 pair of pants and 2 watches, how many ways can he wear them? So basically এখন কি হইতেছে, 3টা শার্ট আছে, 4টা প্যান্ট আছে, আর 2টা ঘড়ি আছে। সো কতগুলি ফিট থাকতে পারে, মানে সে দিনে কতদিন চলতে পারবে, এভাবে বলতে পারো। কেমনে করতে পারে চলো দেখি। তাহলে এখানে কয়টা কাজ আছে চিন্তা করে দেখো, এখানে এই যে শার্ট পরা একটা কাজ, প্যান্ট পরা একটা কাজ, তাই না? একটা ঘটনা। সো আমি বলতে পারি যে শার্ট পরতে পারলো, শার্ট পরলো, টি শার্টটা পরলো, এরপর হলো প্যান্ট পরলো, এরপর হলো ঘড়ি পরলো, ওয়াচ। আচ্ছা, সো ওই টি শার্ট কয় ভাবে পরতে পারবে? 3টা শার্ট 3 ভাবেই তো পরতে পারবে, তাই না? T1, T2, T3, তাই তো, তাই না? 3 ভাবে টি শার্ট পরতে পারলো। আবার প্যান্ট কয় ভাবে পরতে পারে ভাই? 4 ভাবে পরতে পারতেছে, তাই না? এই যে প্রথম প্যান্টটা পরলো, অথবা দ্বিতীয় প্যান্টটা পরলো, অথবা তৃতীয় প্যান্টটা পরলো, অথবা চতুর্থ প্যান্টটা পরলো, তাই না? এরপর তার ঘড়ি 2টা আছে। সো ঘড়ি কেমনে পড়বে? একটা ঘড়ি ওয়াচ 1, আর একটা ঘড়ি ওয়াচ 2। সো কত কত ওয়েতে, ওই রেডি হইলো, দেখো চিন্তা করে দেখো, কত ওয়েতে ওই রেডি হইলো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। এই প্রথম টি শার্টটা পরলো, প্রথম প্যান্টটা পরলো, প্রথম ঘড়িটা পরলো, এইটা একটা ওয়ে। এরপর প্রথম টি শার্টটা পরলো, সরি সেকেন্ড টি শার্টটা পরলো, প্রথম প্যান্টটা পরলো, প্রথম ঘড়িটা পরলো, এইটা 2টা ওয়ে, এটা আরেকটা ওয়ে। এইভাবে তুমি যোগ করতে পারো, টোটাল কয়টা কাজ আসবে জানো? 3 4 12, 12 দুগুণে 24, 24টা উপায়ে জামা পড়তে পারবে। সেটা কেমনে করে ভাই? খুবই সিম্পল। এইটা 3 ভাবে করতে পারে, এবং এইটা 4 ভাবে করতে পারে, এবং এটা কয় ভাবে করতে পারে? 2 ভাবে করতে পারে। সো টোটাল 24 ওয়েস ওই জামা পড়তে পারে, এবং এটারে আমরা বলি গুণন বিধি। সো গুণন বিধি আসলে কিছুই না, যে মাল্টিপল কাজ যদি একই সাথে করা হয়, কি বললাম, সাইমালটেনিয়াস অকারেন্স, একই সাথে যদি করা হয়, তখন ওয়ে হইলো কি, এদের এদের উপায়গুলি জাস্ট মাল্টিপ্লাই করে দেওয়া, এদের উপায়গুলি কি করে দেওয়া, জাস্ট মাল্টিপ্লাই করে দেওয়া। এই যে দেখো, ইফ ওয়ান টাস্ক ক্যান বি পারফর্মড ইন এম ওয়েজ, এম উপায়ে একটা কাজ যদি করা যায়, এন্ড আনাদার ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, মানে এই টাস্কে এটার উপর নির্ভর করে, নির্ভর করে না, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট টাস্ক ক্যান বি পারফর্মড ইন
ইন এন ওয়েজ, একটা কাজ হলে এম ওয়েতে করলাম, আর একটা কাজ আমি কি করলাম, এন ওয়েতে করলাম। তো সেক্ষেত্রে দেন টু টাস্ক ক্যান বি পারফর্মড সাইমultaneously, কি বললাম, একই সাথে এটাও করব আবার ওইটাও করব, দুইটাই করব। ইন দ্যাট কেস করার ওয়ে হলো এম ইন্টু এন ওয়েজ, এম ইন্টু এন ওয়েজ। ঠিক আছে, এইটারই আমরা বলি ল অফ বা প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন। এই যে পরস্পর দুটি স্বাধীন কাজ যথাক্রমে এম ও এন উপায়ে করা গেলে একই সাথে একই সাথে একই সাথে, বা ইউজুয়ালি তুমি ইংলিশে যদি পড়ো এক্ষেত্রে তুমি মাঝে মধ্যে দেখবা এন্ড, এটা করব এন্ড এটাও করব। ঠিক আছে, ইন দ্যাট কেস কি করতে হবে, গুণ করে দিতে হবে। কাজগুলি কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। এখন কথা হলো দেখো, একটা কাজ যদি তিন ভাবে করা যায়, তিনটা কাজ যদি তিন ভাবে করা যায়, মানে সরি, মানে তিন ধরনের কাজ যদি থাকে, সেক্ষেত্রে এভাবে তিনোটাই গুণ করে দিবা। বা আমরা এটারে জেনারেল কেস যদি বলি, জেনারেল কেস যদি বলি, ধরো একটা টাস্ক আছে, টাস্ক এ, এটা ধরো M1 উপায়ে করা যায়, টাস্ক বি এটা ধরো M2 উপায়ে করা যায়, এরপর টাস্ক সি এটা M3 উপায়ে করা যায়। সো এরকম অনেকগুলি টাস্ক, ধরো টাস্ক সামথিং সামথিং, ধরো এএন, এ টাস্ক হলো MN উপায়ে করা যায়। সো এক্ষেত্রে কি হবে জানো, এরা একই সাথে, এরা একই সাথে যদি হয়, সাইমালটেনিয়াস অকারেন্স যদি হয়, সেক্ষেত্রে কাজ করার ওয়ে কি হবে, জাস্ট এদের গুণফল গুণ করে দিবা। এই যে M1 ইন্টু M2 ইন্টু M3 যতগুলি থাকে গুণ করে দিবা। ঠিক আছে, জেনারেল কেস হবে, কেস কি হবে, একাধিক কাজ যদি একই সাথে করা হয়, আবারও বলতেছি একই সাথে করতে হবে, সেক্ষেত্রে গুণ করে দিবা। ওকে ওকে, এই কোশ্চেনটা একটু ট্রাই করে দেখো। ইন অ্যান এমসিকিউ এক্সাম দেয়ার আর 25 কোয়েশ্চেন্স, each question has 5 options। ঠিক আছে, বলছে হাউ মেনি ওয়েজ ক্যান এ স্টুডেন্ট টেক দি এক্সাম। সো একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষায় কয়টা কোয়েশ্চেন আছে, 25টা কোয়েশ্চেন আছে। সো 25টা এমসিকিউর মধ্যে প্রত্যেকটা এমসিকিউতে 5টা করে অপশন আছে। সো কত ভাবে একটা স্টুডেন্ট একটা পরীক্ষা দিতে পারবে। সো চলো আমরা একটু হালকা লজিক্যালি চিন্তা করে দেখি। এই যে আমাদের একটা পেপার, ধরো ওএমআর, এই ওএমআর এ অনেকগুলি কোয়েশ্চেন আছে, 25টা কোয়েশ্চেন আছে, 1 2 3 4 এভাবে ডট 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 কত পর্যন্ত, 25টা কোয়েশ্চেন আসে। সো প্রত্যেকটা কোয়েশ্চেনে কয়টা করে অপশন, 5টা করে অপশন। স্টুডেন্টের কাজ কি বলতো, এই যে আমরা এতক্ষণ ধরে বলতেছি ঘটনা 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 বা কাজ, তাই না? আচ্ছা, স্টুডেন্টের কাজ কি বলো, এমসিকিউ বৃত্ত ভরাট করা, তাই না? তাই তো। আচ্ছা, সো এই যে ওই 1 থেকে 25 পর্যন্ত অ্যান্সার করবে, সো কি করবে, প্রথম কোশ্চেন কয়ভাবে অ্যান্সার করতে পারবে বলো তো, এ দাগাইতে পারবে, বি অথবা সি, নাহলে ডি, নাহলে ই, অর্থাৎ 5 ভাবে ওই প্রথম এমসিকিউ অ্যান্সার করতে পারবে। এরপর সেকেন্ড এমসিকিউ কতভাবে অ্যান্সার করতে পারবে, এটাও 5 ভাবে, এরপরের এমসিকিউ 5 ভাবে, এবং দেখতে দেখতে একদম লাস্টের এমসিকিউটা ওই কিভাবে কতভাবে করতে পারবে অ্যান্সার, 5 ভাবে অ্যান্সার করতে পারবে। সো এখানে অ্যান্সারটা কত হবে বলো, সো কতভাবে টোটাল অ্যান্সার করতে পারবে। সো খেয়াল করে দেখো, 5টা অপশন আছে, 25টা কোয়েশ্চেন আছে। সো ওই অ্যান্সার করার ওয়ে হইলো কত হয়ে যাবে, 5 ইন্টু 25। এবং এটা যদি তোমার অ্যান্সার হয়ে থাকে, দেন ইউ আর রং এন্ড ইউর মেথড ইজ অ্যাবসলিউটলি রং। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে এখানে দেখো ভাই, আমি বলছি যে পরস্পর দুইটা স্বাধীন কাজ অথবা একাধিক স্বাধীন কাজ যদি এই যে M1 M2 M3 এত উপায় করা যায়, তাহলে এরা যদি একই সাথে ঘটে, একই সাথে ঘটে, সেক্ষেত্রে কত উপায় করতে পারবে, এদের উপায়গুলির গুণফলে করতে পারবে, তাই না? এদের উপায়গুলি কি কি ফলে করতে পারবে, গুণফলে করতে পারবে। সো বেসিক্যালি কি হইতেছে ভাই, এখানে আমাদের অ্যান্সার হবে যে আচ্ছা, প্রথম এমসিকিউ ওই 5 উপায় অ্যান্সার করতেছে, দ্বিতীয় এমসিকিউ আরো 5 উপায় অ্যান্সার করতেছে, তৃতীয়টা 5 উপায় অ্যান্সার করতেছে, এইভাবে কয়টা 5 থাকবে বলো তো, 25টা 5 থাকবে, তাই না? 25টা 5 থাকবে। এবং এখানে কি হইতেছে, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করা লাগতেছে, কোন একটা তো স্কিপ করতেছে না, করতেছে কোন একটা কোশ্চেন কি করতেছে না, স্কিপ করতেছে না। এই কারণে কি হবে, 5 5 5 5 25টা 5 হয়ে যাবে। সো অ্যান্সার হবে হলো 5 টু দি পাওয়ার 25।
ঠিক আছে, বুঝছো কিনা আগে বলো, আমি আবার হালকা করে বুঝাই দেই। প্রথম এমসিকিউটা 5 ভাবে, দ্বিতীয় এমসিকিউটা 5 ওয়েজে, তৃতীয় এমসিকিউটা 5 ওয়েজে, এভাবে 25 নম্বর এমসিকিউটা কত 5 ওয়েজে। সো আমরা বলছিলাম যে মাল্টিপল যদি কোনো কাজ থাকে এবং প্রত্যেকটা কাজ কি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, যে স্বাধীন কাজ, স্বাধীন কাজ M1 M2 M3 Mn উপায়ে যদি করা যায়, তাহলে কি হবে, এরা যদি সাইমালটেনিয়াসলি ঘটে, একই সাথে ঘটে, যে তুমি এক অ্যান্সার করলে কি দুই অ্যান্সার করতে পারবে না, অবশ্যই পারবা, মানে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতেছো, তখন কি হবে 5 টু দি পাওয়ার 25 ওয়েজে হয়ে যাবে। ঠিক আছে, তখন কি হয় মাল্টিপ্লিকেশন হয়। গেল, এবার আমাদের প্রিন্সিপল অফ অ্যাডিশন। সো প্রিন্সিপল অফ অ্যাডিশন কি বলে, যে ইফ ওয়ান টাস্ক ক্যান বি পারফর্মড ইন এম ওয়েজ এন্ড অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট, বলছে কি স্বাধীন কাজ হইতে হবে, এরা একজন আরেকজনের উপর কি না নির্ভরশীল না, এমন যদি কাজ হয়, ক্যান বি পারফর্মড ইন এন ওয়েজ, দেন either either one or the another or the other can be done in m plus n ways। ঠিক আছে, ধরো এ একটা কাজ আছে, এটা m উপায়ে করা যায়, বি একটা কাজ আছে n উপায়ে করা যায়। সো হয় এ অথবা বি, কত উপায়ে করা যাবে, m plus n উপায়ে করা যাবে। ঠিক আছে, হয় এ অথবা, এক্সাম হলে অথবা অর, এই যে এই ওয়ার্ডটা যখন দেখবা তখনই বুঝা যাবা যে এখানে কি হইতেছে, অ্যাডিশন হইতেছে। এ অথবা বি কত উপায়ে করা যাবে, m plus n উপায় করা যাবে। এটার খুবই সিম্পল একটা ওয়ে হলো, ধরো আমি বাসা থেকে, ঠিক আছে, বাসা থেকে ধরো কোচিং এ যাইতেছো তুমি, ঠিক আছে, কোচিং এ। সো তুমি ঘর থেকে বাইরে হয়ে দেখলা 3টা রিক্সা আছে, সো তুমি রিক্সা দিয়ে 3 উপায়ে যেতে পারবা, তাই না? ঠিক আছে, তুমি বাসার বাইরে দেখলা কি 3টা রিক্সা আছে, R1 R2 R3, 3টা রিক্সা আছে। সো তুমি রিক্সা দিয়ে কি করতে পারবা, কোচিং এ 3 উপায়ে যেতে পারবা। এরপর তুমি দেখলা বাহিরে, আচ্ছা একটু কম টাকায় দেখলা অটো দাঁড়ায় আছে, একটা অটো দুইটা অটো, A1 A2 দাঁড়ায় আছে। সো তুমি অটো দিয়ে আবার কি করতে পারবা, 2 উপায়ে যেতে পারবা। এখন যদি তুমি রিক্সা দিয়ে যাও, তাহলে কি তুমি অটো দিয়ে যেতে পারবা, যেতে পারবা না। সো কি হইতাছে, ইদার তুমি রিক্সা দিয়ে যেতেছো অথবা তুমি অটো দিয়ে যেতেছো। ইন দ্যাট কেস, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের যোগ করতে হবে, টোটাল নাম্বার অফ ওয়েজ কি হয়ে যাবে, টোটাল নাম্বার মোট উপায়, রিক্সা দিয়ে যেতে পারতেছো 3 উপায়ে, অথবা তুমি অটো দিয়ে যেতে পারতেছো 2 উপায়ে। সো টোটাল কত উপায়ে যেতে পারবা তুমি তোমার কোচিং এ, 5 উপায়ে যেতে পারবা। বুঝতে পারছো? সো দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছো, দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছো, যে এক্ষেত্রে একই সাথে সবগুলি করা লাগতেছে, বাট যোজনের ক্ষেত্রে, যোগ করার ক্ষেত্রে হয় এইটা করতেছি অথবা এটা করতেছি। যে রিক্সা দিয়ে গেলে তো ভাই অটো দিয়ে যাইতে পারবো না, এটা কি পসিবল ভাই, রিক্সা দিয়ে একই সাথে রিক্সার অটো দিয়ে কেমনে যাবা? সো ঠিক আছে, বুঝতে পারতেছো, বুঝতে পারতেছো, রিক্সা দিয়ে 3 উপায়ে যেতে পারতেছি, অটো দিয়ে 2 উপায়ে যেতে পারতেছি। তো রিক্সা দিয়ে গেলে অটো দিয়ে যেতে পারবো না, অটো দিয়ে গেলে রিক্সা দিয়ে যেতে পারবো না, তখন কি হবে, এইটা অথবা এইটা যদি হয় যোগ হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পেরেছো? এখন একটা খুবই সিম্পল কোশ্চেন দিব, এরপর আমরা দুইটার মিক্স কেস দেখবো। দেখো এটা খুবই সিম্পল, দেখো মেয়েরা ভাইয়ের কালকে পরীক্ষা, সে বুয়েটে যেতে পারে, বাস দিয়ে যেতে পারে, গাড়ি দিয়ে যেতে পারে, রিক্সা দিয়ে যেতে পারে, মোটরসাইকেল দিয়ে যেতে পারে, অথবা মেট্রো দিয়ে যেতে পারে। সো সে কত উপায় যেতে পারবে, ঠিক আছে? সো এই যে আমি হোম, বাসায় আসি, বাসা থেকে আমি যাব কোথায়, বুয়েটে। সো বুয়েটে কি দিয়ে যেতে পারি ভাই, বাস দিয়ে যেতে পারি, বা বুয়েটে আমি কার দিয়ে যেতে পারি, গাড়ি দিয়ে যেতে পারি আর কি, রিক্সা দিয়ে যেতে পারি, মোটরসাইকেল দিয়ে যেতে পারি, আর মেট্রো দিয়ে যেতে পারি। সো আমার কথা হলো, একটা দিয়ে যদি যাও, তুমি আরেকটা দিয়ে যেতে পারবা ভাই? বাস দিয়ে গেলে কি তুমি সাইকেল দিয়ে যেতে পারবা? বাস দিয়ে গেলে কি তুমি রিক্সা দিয়ে যেতে পারবা? বাস দিয়ে গেলে কি তুমি মেট্রো দিয়ে যেতে পারবা? যে কোনো একটা তোমার চুজ করা লাগতেছে। সো এখানে একটা ওয়ে, এখানে একটা ওয়ে, এখানে একটা ওয়ে, এখানে একটা ওয়ে, এখানে একটা ওয়ে। সো অনেকগুলি যদি থাকে অপশন এবং যে কোনো একটা চুজ করতে হয়, এক্ষেত্রে কতভাবে চুজ করতে পারবো, জাস্ট উপায়গুলি যোগ করে দিব। উপায়গুলি কি করে দিব, জাস্ট যোগ করে দিব। সো এখানে অ্যান্সার হবে হলো 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 1 1 2 3 1 1 1। সেন্সর হবে কি 5 উপায়ে বাসা থেকে সে ভাইয়া বুয়েটে যেতে পারবেন। বুঝতে পারছো? বুঝতে পারছো? বাস দিয়ে 1 উপায়ে যেতে পারতেছো, গাড়ি দিয়ে 1 উপায়ে যেতে পারতেছো, রিক্সা দিয়ে 1 উপায়ে যেতে পারতেছো, মোটরসাইকেল দিয়ে 1 উপায়ে যেতে পারতেছো, মেট্রো দিয়ে 1 উপায়ে যেতে পারতেছো। সিম্পল, জাস্ট সাম করে দিতেছি। মানে এটা অ্যাকচুয়ালি
এই থিওরেমের কি বলে এক্সটেন্ডেড ভার্সন, যেরকম আমরা এই যে দুইটা কাজের জন্য দেখছিলাম m ইন্টু n করে দেওয়া লাগতেছে, বাট একাধিক কাজের জন্য কি করা লাগতেছে, সবগুলি উপায় গুণ করা লাগতেছে। সো এরকম দুইটা মেথডের জন্য তো যোগ করছি, বাট একাধিক মেথডের জন্য কি করতে হবে, এদের সংখ্যাটা যোগ করে দিতে হবে। ঠিক আছে, এই যে প্রথম কাজের জন্য এক, দ্বিতীয় কাজের জন্য এক, তৃতীয়ের জন্য এক, চতুর্থের জন্য এক, পঞ্চমের জন্য এক। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই বুঝতে পারতেছি। এবং মজার জিনিস কি জানো, আমরা প্রথমে যে কোয়েশ্চেনটা করছিলাম, এই যে এই কোয়েশ্চেনটাও এখানে যোজন বিধির আন্ডারে পড়ে। খেয়াল করে দেখো, যোজন বিধির আন্ডারে পড়ে। কেমনে যোজন বিধির আন্ডারে পড়ে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, ধরো তুমি, আমরা কিভাবে ধরছিলাম যে আমি প্রথম টি শার্টটা পরার পর প্যান্ট পরতে পারি 4 উপায়, দ্বিতীয় টি শার্টটা পরার পর প্যান্ট পরতে পারি 4 উপায়, তৃতীয় টি শার্টটা পরার পর প্যান্ট পরতে পারি কি 4 উপায়। সো এখানে আমরা কি করছি, 4 4 4 যোগ করে সুন্দর মতো 12 করে দিছি। এটা কেন হইলো, যোজন বিধির কারণে হইলো। কারণ কি দেখো, কেস 1, তুমি প্রথম টি শার্টটা পরতেছো, প্রথম টি শার্ট পরলে বাকি দুটো টি শার্ট পরতে পারবা, পরতে পারবা না। সো কেস 1 এর ক্ষেত্রে 4 উপায়। কেস 2, তুমি যদি দ্বিতীয় টি শার্ট পরো বাকি টি শার্ট পরতে পারবা, পরতে পারবা না। দ্বিতীয় টি শার্টের ক্ষেত্রেও তুমি 4 উপায়ে প্যান্ট পরতে পারো। আবার তৃতীয় টি শার্টের ক্ষেত্রে তৃতীয় টি শার্টটা পরলে তুমি বাকি দুইটা টি শার্ট পরতে পারবা, পরতে পারবা না। এই কারণে কি হয়েছে, এখানে 4 যোগ 4 যোগ 4 12, অথবা আমরা বলছিলাম যে এটা গুণন বিধি মানে 3 4 12, এই যে 3 উপায়ে ইনটু 4 উপায়ে। একই সাথে করতে হবে, টি শার্টও পরতে হবে 3 উপায়ে, প্যান্টও পরতে পারবা 3 উপায়ে, এবং একই সাথে দুইটাই তো পরতে হবে ভাই। তুমি কি খালি গায়ে চলে যাবা বা গেঞ্জি পরা প্যান্ট পরে যাবা না? তুমি কি ওই যে ফারহান, ফারহানের মতো প্যান্ট প্যান্ট রেখা চলে যায়? সো হোয়াটএভার, হোয়াটএভার, তো প্যান্ট রেখা তো যাইতে পারবে না ভাই, তাই না? ঠিক আছে, সো হোপফুলি তোমার মাথায় এটা ঢুকতে পারছে, গাঁথাইতে পারছি। এইবার জাস্ট দেখবা ইচ এন্ড এভরি কেস ভাই, প্রত্যেকটা কোশ্চেন এই এইগুলির আন্ডারেই পড়বে, এগুলির আন্ডারেই পড়বে। চলো দেখি দেখি, আসো। ওকে, ঠিক আছে। এইবার একটা চোর কি করছে দেখো, এ থিফ স্টোল ইওর ফোন এন্ড ইজ ট্রাইং টু আনলক ইট। একটা চোর কি করছে, তোমার ফোন চুরি করে নিছে, এখন ওই গুতায় গুতায় আনলক করার চেষ্টা করতেছে। ঠিক আছে, কিন্তু তুমি তো চালাক মানুষ, তুমি কি করছো, একটা 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিছো। এখন 4 ডিজিটের পাসওয়ার্ড হলে কি হয়, প্রত্যেকটা ডিজিটের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকতে পারে। যেমন একজনের পাসওয়ার্ড 1 2 3 4, একজনের পাসওয়ার্ড 0 1 2 3, অনেক অনেক পাসওয়ার্ডই হইতে পারে, তাই না? যেমন 10 10 0 0 0 0, এটাও কিন্তু একটা পাসওয়ার্ড। সো এক্ষেত্রে ওই কতভাবে চেষ্টা করতে পারে এটা খোলার, কতভাবে চেষ্টা করতে পারে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখো। দেখো তুমি চুজ করছো 4 ডিজিটের পাসওয়ার্ড, 4 ডিজিটের পাসওয়ার্ড, সো 4টা ফাঁকা স্লট, 4টা কি আছে, ফাঁকা স্লট। এবং প্রত্যেকটা ডিজিট কি 0 থেকে 9 এর মধ্যে হবে, মানে ওইখানে 0 বসাইতে পারে, 1 বসাইতে পারে, 2 বসাইতে পারে, 3 বসাইতে পারে, 5 বসাইতে পারে, 6 বসাইতে পারে, 7 বসাইতে পারে, 8 বসাইতে পারে, 9 বসাইতে পারে, 10 বসাইতে পারে, না না 9 বসাইতে পারে, হ্যাঁ 0 থেকে 9 পর্যন্ত বসাইতে পারে। এখন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা বলো তো? 0 থেকে 9 সংখ্যা বলা ঠিক হবে না, ডিজিট বা অঙ্ক, ডিজিট বা অঙ্ক কয়টা 0 থেকে 9 পর্যন্ত বলো তো? ভাই 1 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক সাথে একটা 0, অর্থাৎ টোটাল কিন্তু 10টা অঙ্ক, 10টা অঙ্ক। তাইলে প্রত্যেকটা জায়গায় ওই 10টা করে ডিজিট বসাইতে পারবে। যে প্রথম ডিজিটটাই যে পাসওয়ার্ডের প্রিনের প্রথম পার্টটা ওই 10 10 ভাবে বসাইতে পারবে। আবার দ্বিতীয় জায়গায়ও কি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাই তো বসাইতে পারে ওই, তাই না? এখানেও ওই 10 উপায়ে সেকেন্ড ডিজিটটা ফিল আপ করতে পারে, বা থার্ড ডিজিটটা কয় উপায়ে ফিল আপ করতে পারবে, এটাও 10 উপায় করতে পারবে। ফোর্থ ডিজিটটা কয় উপায় করতে পারবে, এটাও 10 উপায় করতে পারবে। এখন কথা হলো এখানে 10 যোগ 10 যোগ 10 যোগ 10 হবে, নাকি 10 গুণ 10 গুণ 10 গুণ 10 হবে? এটা হলো তোমার মেইন চ্যালেঞ্জ। বলো বলো ভাই, ওই প্রথম ডিজিট ফিল আপ করলে কি দ্বিতীয় ডিজিট ফিল আপ করতে পারবে না? হয় প্রথম, হয় দ্বিতীয়, হয় তৃতীয়, অথবা চতুর্থ ডিজিট ফিল আপ করবে, না 4টা সাইমালটেনিয়াসলি একসাথে ফিল আপ করবে? একসাথেই তো ফিল আপ করতে হবে, এটা ফিল আপ করবে, এটাও ফিল আপ করবে, এটাও ফিল আপ করবে, এটাও ফিল আপ করবে, মানে সবগুলি ফিল আপ করবে। একটা করলে আরেকটা করবে না, এরকম কোনো কেস হইতেছে না। সো ইন দ্যাট কেস এক্ষেত্রে কত উপায় করতে পারবে, ওয়েস হয়ে যাবে হলো 10 গুণ 10 গুণ 10 গুণ 10। এই যে এমন একটা কাজ, এরা কি পরস্পর স্বাধীন কাজ। কেন স্বাধীন কাজ? কারণ এখানেও 9টা ডিজিট বসাইতে পারো, সরি এখানেও 10টা ডিজিট বসাইতে পারো, এখানেও 10টা, এখানেও 10টা, এখানেও 10টা। ওরা কি স্বাধীন কাজ। ভাই প্রথম কোশ্চেনগুলি একটু সময় নিয়ে বুঝাইতেছি, পরেগুলি দেখবা বুলেটের মতো চলে যাবে। এখানেও 10 উপায়ে, এখানেও 10 উপায়ে, এখানেও 10 উপায়ে, এখানেও
10 উপায়ে। স্বাধীন কাজ একই সাথে করতেছি, সো কি হয়ে যাবে, উপায়গুলি এই যে এটা 10 উপায় করতে পারে, 10 উপায় 10 উপায় 10 উপায়, উপায়গুলি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সো বেসিক্যালি 10⁴ বা 10,000 বার চেষ্টা করা লাগবে কারেক্ট পাসওয়ার্ড বের করার জন্য, 10,000 বার। এবং ভাইয়া 3 বারের পর তো কি হয়ে যায়, 3 বার এরপর 5 বার দিলে ফোন লক হয়ে যায়। সো এরপর আর পারবেও না, 10,000 বার চেষ্টাও করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমি যদি বলি কোশ্চেনটা একটু ঘুরাই দেই, বললো কত উপায়ে ওই ভুল পাসওয়ার্ডটা দিতে পারবে, মানে কতগুলি আনসাকসেসফুল অ্যাটেম্পটস হবে। এখন আমি সেকেন্ড পার্ট কোশ্চেনের তোমারে বলি, সেটা হলো যে আনসাকসেসফুল ট্রাইস, ঠিক আছে, নাম্বার অফ আনসাকসেসফুল ট্রাইস, এটা যদি জিজ্ঞাসা করে কতভাবে ওই ফেল করতে পারে, বলো, তুমি আমারে বলো। এই 4 ডিজিটের মাত্র একটা পাসওয়ার্ডই আসল পাসওয়ার্ড, একটা দিলেই সাকসেসফুল হবে, বাকি সবগুলি দিলে কি হবে, ফেল হবে। সো খুবই সিম্পল, নাম্বার অফ আনসাকসেসফুল ট্রাইস হয়ে যাবে হলো টোটাল ওই কতটা চেষ্টা করতেছে মাইনাস কারেক্ট পাসওয়ার্ড, ঠিক আছে। সো টোটাল কত, 10⁴ বা 10,000 ওয়ে মাইনাস সঠিক 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 ডিজিট কয়টা ভাই, একটাই তো, মানে সঠিক পাসওয়ার্ড কয়টা, একটা। ওই 10,000টা পাসওয়ার্ড বানাইতেছে, এই যে 10,000 উপায়ে ফিল আপ করতে পারতেছে, মানে কি 10,000টা পাসওয়ার্ড, এর মধ্যে একটা পাসওয়ার্ড থাকবে সঠিক। সো মোট পাসওয়ার্ড থেকে সঠিক পাসওয়ার্ডটা বিয়োগ করে দিলেই তো ভুল পাসওয়ার্ডগুলি থাকবে। সো ওই 9,999টা ভুল পাসওয়ার্ড, 9,999টা আনসাকসেসফুল ট্রাইস হবে, ঠিক আছে। 9,999 বার ওই তোমার ফোন খুলতে ব্যর্থ হবে, মাত্র একবার ওই সঠিক পাসওয়ার্ড দিতে পারবে। বুঝতে পারতেছো জিনিসটা, ক্লিয়ার হয়েছে কিনা বলো, ক্লিয়ার হয়েছে কিনা বলো। এইবার আমরা একটু কেস ওয়াইজ আগাই, দেখি কি হয়। দেখো কি বলছে, মেহরাব ভাই হ্যাজ এন এক্সাম টুমরো, আরে আবারও পরীক্ষা এসে বসে ভাই। আর হি ক্যান গো ফ্রম হিজ হাউস টু মেট্রো বাই ফুট অর বাই রিক্সা। সো সে কি করতেছে, বুয়েটে যেতে চান। সো বুয়েটে যাওয়ার ক্ষেত্রে সে বাসা থেকে মেট্রো পর্যন্ত যাইতেছেন, মেট্রো পর্যন্ত কিভাবে যেতে পারেন, হাইটা যেতে পারেন অথবা রিক্সায় যেতে পারেন। এন্ড ফ্রম দেয়ার হি ক্যান গো টু বুয়েট বাই ফুট, রিক্সা অর অটো। আচ্ছা, সো মেট্রো পর্যন্ত গেলেন, মেট্রো দিয়ে আগে কি করলেন, টিএসসি তে নামলেন, টিএসসি তে যাওয়ার পরে এবার টিএসসি থেকে বুয়েটে তিনি কয়ভাবে যেতে পারতেছেন, 3 ভাবে যেতে পারতেছেন। এই যে দেখো, হাইটা যেতে পারতেছেন, রিক্সা যেতে পারতেছেন অথবা অটোতে যেতে পারতেছেন। অথবা ভাই এত পেন নিতে পারবো না ভাই, আমি শেওড়াপাড়া বাস স্টেশন থেকে সরাসরি বুয়েটের সামনে নামতে চাই, বুয়েটের বাস কিন্তু এখান দিয়ে যায়, তাই না? তো সে সরাসরি বুয়েটের বাসে করে চলে যেতে পারেন, এত কাহিনী না করে ডাইরেক্ট আমি বুয়েটে একদম ক্যাম্পাসের সামনে গিয়ে নামাই দিবে, মেইন ক্যাম্পাসে নামাই দিবে। অথবা তিনি গাড়ি দিয়ে যেতে পারেন, উবার ভাড়া করতে পারেন, কালকে অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, তাড়াতাড়ি যাইতে হবে, একটু টাকা পয়সা খরচ করি। অথবা তিনি বাইকে একটু রিস্ক নিয়ে গেলেন। সো কত উপায় যেতে পারবে, এটা একটু নিজে ট্রাই করো ভাই, একদম পুরা যোজন বিধি গুণন বিধি পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ 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 ভিক্ষা চাই, একটু ট্রাই করো। শুরু করলাম তাহলে। ওকে, সো এই যে আমার হোম, ঠিক আছে, হোম থেকে আমি যেতে পারি মেট্রোতে, এরপর আমি যাব কি কোথায়, বুয়েটে, ঠিক আছে। সো ভাইয়া কি করতেছেন, বাসা থেকে মেট্রোতে যেতেছেন, মেট্রো থেকে বুয়েটে যেতেছেন। মেইন কাজটা কি, বুয়েটে যাওয়া, তাই না? মেইন কাজটা হলো বুয়েটে যাওয়া। আচ্ছা, তো তিনি বাসা থেকে কোথায়, বাসা থেকে কয়ভাবে যেতে পারেন, দুইভাবে মেট্রো দিয়ে যেতে পারেন, হাইটা যেতে পারেন, এটা হলো একটা উপায়, অথবা রিক্সায় যেতে পারেন, 20 টাকা ভাড়া লাগে, এটা একটা উপায় গেল। এবার মেট্রো থেকে তিনি হাইটা যেতে পারেন, রিক্সায় যেতে পারেন, রিক্সায় লাগে ভাইয়া 40 টাকা, মাঝে মধ্যে 50 টাকা। আর আর কি, এরপর অটো দিয়ে যেতে পারেন, অটো নাই আসলে অনেস্টলি স্পিকিং, এটা একটা উপায়, ঠিক আছে। আচ্ছা, সো তিনি বাসা থেকে বুয়েটে ভাইঙ্গা ভাইঙ্গা যদি যান তাহলে এইভাবে যেতে পারেন, ঠিক আছে। অথবা ভাইয়া এত পেন নিতে চান না, ভাইয়া কি করতে চান, তিনি সরাসরি বাসা থেকে বুয়েটের বাসে চলে গেলেন, বাসে একটা ওয়ে, ঠিক আছে। আচ্ছা, অথবা অথবা তিনি চলে যেতে পারেন কই, গাড়িতে একবার যেতে পারেন, গাড়িতে একটা ওয়েতে যেতে পারেন।
অথবা ভাইয়া কি করতে পারেন, বাইকে যেতে পারেন। এই দিস উইড বি দা অঙ্কন হবে এটা, ঠিক আছে, এইটা হবে আমাদের অঙ্কন। এবার ঠান্ডা মাথায় আসো, আমরা একটু ভিজুয়ালাইজ যেহেতু করে ফেলছি, এবার আমরা একটু চিন্তা করি গুণ কোথায় হবে, যোগ কোথায় হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, খেয়াল করে দেখো এই তিনটা কি মানে এখানে সবগুলি কাজই একজন আরেকজনের উপর নিরপেক্ষ, ঠিক আছে। যদি ভাইয়া বাস দিয়ে যান, বাস দিয়ে বুয়েটে যান, তাহলে অন্য কোনো উপায় যেতে পারবেন, যেতে পারবেন না। তিনি যদি গাড়ি দিয়ে যান, অন্য কোনো উপায় যেতে পারবেন, যেতে পারবেন না, কারণ গাড়ি দিয়ে চলে গেছেন, শেষ কাহিনী। অথবা তিনি বাইক দিয়ে যদি যান, সেক্ষেত্রে কি অন্য কোনো উপায় যেতে পারবেন, যেতে পারবেন না। মানে বেসিক্যালি এই তিনজন একটা হইলে আরেকটা হবে না, একটা হইলে আরেকটা হবে না, একটা হইলে আরেকটা হবে না, ঠিক আছে। অথবা তুমি আরো কেস ওয়াইজ থিঙ্কিং করতে পারো যে আচ্ছা ভাইয়া, ভাইয়া কিভাবে যেতে চান, ভাইয়া বাসা থেকে বুয়েটে যেতে চান, একটা ওয়ে হলো ভেঙে ভেঙে যাওয়া, আর একটা ওয়ে হলো আলাদা করে যাওয়া, মানে সরাসরি যাওয়া, দুইটা ওয়ে। সো কেস ওয়ান, তিনি ভেঙে ভেঙে যাবেন, আর কেস টু, এটা হলো ডাইরেক্ট যাবেন। আচ্ছা, সো ডাইরেক্ট যাওয়ার ক্ষেত্রে হয় এইভাবে যাবেন, অথবা এইভাবে যাবেন, অথবা এইভাবে যাবেন। একটা করলে আরেকটা কি করা পসিবল না, এই কারণে এখানে কি হবে, যোজন বিধি হয়ে যাবে 3, তাই না, 3 ভাবে যেতে পারবেন। আচ্ছা, এবার যদি ভেঙে ভেঙে যান, ভেঙে ভেঙে যদি যান, তাহলে তাহলে খেয়াল করো, ভেঙে ভেঙে যদি যান, তাহলে হয় তিনি রিক্সা দিয়ে যাবেন, অথবা হাইটে যাবেন। সো এক্ষেত্রে কি হইতেছে বলো, দুই ভাবে যাওয়া লাগতেছে। বাসা থেকে মেট্রোতে কয় ভাবে যাওয়া লাগতেছে, দুই ভাবে যাওয়া লাগতেছে, তাই না। আগে মেট্রোতে, বাসা থেকে মেট্রোতে যেতেছেন, এবং এরপর তিনি মেট্রো থেকে বুয়েটে যেতেছেন, এবং কি এরপর তিনি মেট্রো থেকে বুয়েটে যেতেছেন, নাকি অথবা মেট্রো থেকে বুয়েটে যেতেছেন, বাসা থেকে মেট্রোতে যেতেছেন, দেন মেট্রো থেকে বুয়েটে যেতেছেন, তাই তো। মানে এইটাও, এই ঘটনাটাও হইতে হবে, এই ঘটনাটাও হইতে হবে। সো মেট্রো থেকে বুয়েটে কয় উপায়ে যেতে পারেন, 1 2 3, 3 উপায়ে যেতে পারেন। সো 2 × 3 হয়ে যাবে। কেস 2 এর ক্ষেত্রে ভেঙে ভেঙে যদি যান, 6 উপায়ে যেতে পারবেন, আর ডাইরেক্ট গেলে 3 উপায়ে যাইতে পারবেন। বুঝতে পারছো? বুঝি নাই ভাই, ক্লিয়ার হয় নাই। ধরো উনি ভেঙে ভেঙে যেতে পারেন, অথবা ডাইরেক্ট যেতে পারেন, ঠিক আছে, ভেঙে ভেঙে যেতে পারেন অথবা ডাইরেক্ট যেতে পারেন। সো বাসা থেকে ভেঙে ভেঙে যদি যান, তাহলে মেট্রো দিয়ে যেতে পারবেন 2 উপায়ে, হয় রিক্সা দিয়ে যাবেন, অথবা হাইটে যাবেন, তাই না। একটা করলে আরেকটা করা যাবে না, করা যাবে, যাবে না, এই কারণে এখানে যোজন বিধি হয়েছে, এই যে যোগ হয়ে গেছে। এরপর মেট্রো থেকে বুয়েটে, এখান থেকে দেখো ভাঙা ভাঙা যদি যান, বাসা থেকে মেট্রো যাওয়ার পর অবশ্যই মেট্রো থেকে বুয়েটেও যেতে হবে। বেসিক্যালি সাইমালটেনিয়াস অকারেন্স, মানে একটার পর একটা হবে, তাই না, একই সাথে দুইটা ঘটনা ঘটতে হবে। সো এই কারণে এখানে আমার কি দেওয়া লাগছে, গুণ চিহ্ন দেওয়া লাগছে। এবার মেট্রো থেকে বুয়েটে যেতে পারবেন 3 ওয়েতে। কই গেল, হাইটে যেতে পারবেন, রিক্সায় যেতে পারবেন, অটো যেতে পারবেন। সো এখানে ধরো হাইটা গেলে কি রিক্সা দিয়ে যেতে পারবেন, পারবেন না। অটো দিয়ে গেলে রিক্সা দিয়ে যেতে পারবেন, পারবেন না। এরপর রিক্সা দিয়ে গেলে কি অটো দিয়ে অথবা হাইটা দিয়ে যেতে পারবেন, পারবেন না। এই কারণে কি এরা একসাথে ঘটে না, হয় এটা ঘটবে, নাহলে এটা ঘটবে, নাহলে এটা ঘটবে। হয় বা অথবার ক্ষেত্রে আমরা কি করি, যোগ করে দিই। সো এই যে 1 + 1 + 1, 3 উপায়। এবং যেহেতু এই ঘটনাটা আর এই ঘটনাটা সাইমালটেনিয়াসলি ঘটতে হবে, এই কারণে এখানে 6 হবে, 6 হবে। এইবার কেস 1 আর কেস 2 এটা যোগ করব না গুণ করব, এবার তুমি একটু ঠান্ডা মাথায় বলো। টোটাল ওয়েজ যোগ করব না গুণ করব। দেখো উনি যদি ভাঙা ভাঙা যান, তাহলে কি ডাইরেক্ট যেতে পারবেন, পারবেন না। ডাইরেক্ট গেলে কি ভাঙা ভাঙা যেতে পারবেন, পারবেন না। হুইচ মিন্স দুইটা কি হয়, এটা করবেন অথবা এটা করবেন, সো এই কারণে যোগ হয়ে যাবে, শেষ। 6 + 3, 9 ওয়েজে ভাইয়া যেতে পারবেন, 9 ওয়েজে ভাইয়া যেতে পারবেন, ঠিক আছে। সো এই যে আমি এইটা যে এত কাহিনী করে বুঝাইলাম, এটা ডাইরেক্ট ফর্মুলাই আছে, ঠিক আছে। এটা ডাইরেক্ট যে এটা এত কষ্ট করে বুঝাইলাম, এটার ফর্মুলাই আছে, এবং এটা ফর্মুলা বেসিক্যালি এইটাই। এইখানে ধরো
যে একটা বৃহৎ একটা কাজ, বড় একটা কাজ, ওই কাজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডাংশ এ বি সি ডি যদি হয় এবং প্রত্যেক ক্ষেত্রে M1 M2 M3 উপায়ে যাওয়া যায়, তখন একই সাথে যেতে হবে। দেখো ঠান্ডা মাথায়, একটা বড় কাজ, একটা বড় কাজের মাল্টিপল পার্টস যদি থাকে, তাহলে ওই মাল্টিপল পার্টসকে একই সাথে করতে হবে, এই কারণে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে এভাবেও চিন্তা করতে পারো যে এই যে বৃহত্তর একটা কাজ, বৃহত্তর একটা কাজ কোথায় যাওয়া? বুয়েটে যাওয়া। বৃহত্তর একটা কাজ হলো বুয়েটে যাওয়া। এখন এই কাজটারে আমি ভাঙা ভাঙা দুইটা স্তরে ভাঙলাম। দুইটা স্তরে ভাঙলে এই যে ভাঙা অংশ, প্রথম কাজ কি? বাসা থেকে মেট্রোতে যাওয়া। এটা দুই উপায়ে করা যেতেছে, তাই না? এই যে প্রথম কাজ টাস্ক এ, বাসা থেকে মেট্রোতে যাওয়া, দুই উপায়ে করা যেতেছে। দ্বিতীয় কাজ টাস্ক বি, মেট্রো থেকে বুয়েটে যাওয়া, এটা কি তিন ভাবে করা যেতেছে। সো এই যে এম ভাবে করা গেল, এন ভাবে করা গেল, এম ইন্টু এন। বুঝতে পারছো? বৃহত্তর একটা কাজকে খণ্ড খণ্ড অংশতে যদি ভাগ করি, সো বৃহত্তর কাজটা খণ্ড খণ্ড অংশে ভাগ করলে কি হবে? প্রত্যেকটা কাজই সাইমালটেনিয়াসলি করতে হবে, এই কারণে এখানে গুণ হয়ে যাবে। গেল ভাই, মাথাটা ঘুরাইছে। হ্যাঁ, মাথার এটা খুবই সিম্পল লজিক, বাট আমি একটু সময় নিয়ে বুঝাইলাম কারণ সামনে আমাদের লাগবে। আচ্ছা দেখো, সো বলছে একটি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় 10 জন অংশগ্রহণ করেছে কিন্তু প্রাইজ রয়েছে মাত্র 4টা। আহারে, 10 জন অংশগ্রহণ করছে, 10 জন, প্রাইজ আছে 4টা, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ এবং লাস্টেরটা কি ফোর্থ প্রাইজ আছে। কত উপায় এদের মধ্যে প্রাইজ বন্টন করা যাবে যদি প্রত্যেকে যে কোনো সংখ্যক প্রাইজ পেতে পারে? সো প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো সংখ্যক প্রাইজ পেতে পারে। সো চলো দেখি, চিন্তা করি। আমাদের প্রাইজ আছে হলো ধরো P1 এটা একটা প্রাইজ, P2 এটা একটা প্রাইজ, P3 এটা একটা প্রাইজ, P4 এটা একটা প্রাইজ, তাই না? এরপর স্টুডেন্ট আছে S1 S2 S3 S4 এভাবে S10 পর্যন্ত। এবার তুমি আমাকে ঠান্ডা মাথায় লজিক্যালি চিন্তা করে বলো, দেখি কিভাবে করা যেতে পারে। প্রথম স্টুডেন্ট কয় উপায়ে প্রাইজ পাইতে পারবে? 1 2 3 4, 4 উপায়ে প্রাইজ পাইতে পারবে, তাই না? দ্বিতীয় স্টুডেন্ট কয় উপায়ে পাইতে পারবে? 4 উপায়ে। তৃতীয় 4, তৃতীয় চতুর্থ 4, 4 টু দি পাওয়ার 10। এটা হবে না, এটা হবে না, কারণ তুমি ইউ হ্যাভ মিসড আ কেস। ওই প্রাইজ পাইতেও পারে, নাও পাইতে পারে, ওই একটা পাইতে পারে, দুইটা পাইতে পারে, তিনটা পাইতে পারে, চারটা পাইতে পারে, আবার নাও পাইতে পারে। সো এই কারণে ওই যে প্রাইস পাবে নাকি পাবে না এর কোনো গ্যারান্টি নাই। বাট কোন জিনিসটা গ্যারান্টিড বলো তো? প্রাইস দেওয়াটা গ্যারান্টিড। প্রাইস দেওয়াটা কি গ্যারান্টিড না? সো এইভাবে চিন্তা করো যে ভাইয়া প্রাইস আমি বন্টন করতেছি, দা কাজটা কি? কাজটা হলো প্রাইস বন্টন করা, প্রাইস বন্টন করা। ঠিক আছে, কাজটা হলো আমাদের প্রাইস বন্টন করা। তাইলে আমি প্রথম প্রাইসটা কত ভাবে দিতে পারি? 10 উপায়ে দিতে পারি প্রথম প্রাইস। প্রথম প্রাইসটা আমি কত উপায়ে দিতে পারি? 10 উপায়ে দিতে পারি। দ্বিতীয় প্রাইসটা কত উপায়ে দিতে পারি? দ্বিতীয় প্রাইসটাও 10 উপায়ে দিতে পারি, কারণ যে কোনো সংখ্যক প্রাইস পাইতে পারে। সো ওই ধরো প্রথম প্রাইস পাওয়া গেল, ওই চাইলে এখন দ্বিতীয় প্রাইসটাও পাইতে পারবে, তৃতীয় প্রাইসটাও পাইতে পারবে। সো দ্বিতীয় ক্ষেত্রেও এই যে P2 আমি 10 জনের মধ্যেই দিতে পারি, 10 উপায় দিতে পারি। তৃতীয় প্রাইসটাও আমি কি করতে পারি? 10 উপায় দিতে পারি। এবং চতুর্থ প্রাইসটাও আমি কি করতে পারি? 10 উপায়ে দিতে পারি। সো আমি এখানে টোটাল কত উপায়ে প্রাইস দিতে পারবো বলো তো? 10 টু দি পাওয়ার 4 বাইস। কেন? কারণ কি 4টা প্রাইজই আমার দিতে হবে। প্রথম প্রাইজ দিলে কি দ্বিতীয় প্রাইজ দিতে পারবো না? মানে সাইমালটেনিয়াস অকারেন্স। আমি আবারও বলতেছি যে একই সাথে ঘটনাটা ঘটবে, এই কারণে টোটাল ওয়েস গুণ হয়ে যাবে। ঠিক আছে, পোলাপান কিন্তু ভুলা যায় কখন গুণ করবে, কখন গুণ করবে না। টু গুণ অর নট টু গুণ, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো টোটাল 10,000 ওয়েজ ভাই, 4টা প্রাইস 10,000 উপায় দেওয়া যায়। ক্যান ইউ বিলিভ ইট? ক্যান ইউ বিলিভ ইট? অসম্ভব না মনে হইতেছে। আচ্ছা, এরপর বলছে প্রত্যেকে সর্বোচ্চ একটা প্রাইজ পাবে। মানে একটা স্টুডেন্ট ধরো একটা প্রাইজ পেয়ে গেছে, ওই পরের প্রাইজটা আর পাবে না। ওই পরের প্রাইজটা কি করবে না? আর পাবে না। সো বি নাম্বারটা চলো দেখি। এই যে P1, এই যে P2, এই যে P3, এই যে P4। ঠিক আছে, আর এখানে স্টুডেন্ট আছে S1 S2 এভাবে ডট 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 S10 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা। সো প্রথম প্রাইজ আমি কত উপায় দিতে পারবো? আবারও 10 উপায় দিতে পারবো। P1 আমি দিতে পারবো
10 উপায় দিতে পারবো। দ্বিতীয় প্রাইস P2 আমি কত উপায় দিতে পারবো বলো, দেখি কত উপায় দিতে পারো, বলো 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 বলো। দেখো ধরো একজন প্রাইস পায়া গেছে, P1 তো একজনের দিতেই হবে, ওই তো পায়া গেছে। পরের প্রাইসটা কি হবে? পরের প্রাইসটা কি আর ওই নিতে পারবে? ধরো একজন প্রাইস পেয়ে গেছে, সে পরের প্রাইসটা কি নিতে পারবে না, কারণ ওই সর্বোচ্চ একটা প্রাইস নিতে পারবে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? একটা স্টুডেন্ট প্রাইস পেয়ে গেছে এবং এখানে কোশ্চেনে বলে দিছে একটার বেশি প্রাইস কেউ পাবে না। একটার বেশি প্রাইস যদি না পায়, তাইলে সেকেন্ড প্রাইসটা কত উপায় আমি বন্টন করতে পারি? 10 জন স্টুডেন্ট থেকে একজন বাদে বাকি 9 জন উপায় করতে পারি। এক্স্যাক্টলি, সো 9 ওয়েজে করতে পারি। ঠিক আছে, এবার তৃতীয় প্রাইস P3 আমি কত উপায় করতে পারি? সো 2 জনে দেওয়া হয়ে গেছে, এখন বাকি 10 জন থেকে 2 জন কি 8 জন আছে, 8 ওয়েজে করতে পারি। বুঝতে পারতেছো? প্রথম প্রাইস 10 জনের যে কোনো জনের দিতে পারবো, বা দ্বিতীয় প্রাইস কি হয়ে যাবে, একজনের দিয়ে দিছো, ওরে তো আর দিতে পারবো না, সো বাকি 9 জনের মধ্যে দিতে হবে। এবার তৃতীয় প্রাইস 9 জনের মধ্যে আবার একজনের দিয়ে দিছো, আবার ওই 9 জন থেকে আর হবে না, মানে ওই একজনের আর দিতে পারবে না, সো 8 জন হয়ে গেছে। এবার চতুর্থ প্রাইস এটা কোথায় যাবে? 7 জনের মধ্যে বন্টন করতে পারবা। সো এখানে অ্যান্সার আসবে কত? টোটাল ওয়েস, আবারও বলতেছি, পোলাপান কি করবে? যোগ করে দিবে, খবরদার খবরদার। 10, 9, 8, 7, এটা হবে আমাদের অ্যান্সার। কেন? সাইমালটেনিয়াস অকারেন্স, বললাম না, গুণন বিধি, গুণন বিধি একই সাথে ঘটতে হবে। আচ্ছা, গেল গেল। এবার বলছে হাউ মেনি 6 ডিজিট নাম্বারস ক্যান বি ক্রিয়েটেড ইফ, ইফ মানে কতটি 6 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে যদি অঙ্কের পুনরাবৃত্তি করা যায়, মানে রেপিটিশন যদি অ্যালাউড হয়। ধরো এখানে আমার একটা 6 ডিজিট নাম্বার বানাইতে হবে, ঠিক আছে, এই 2, 3, 4, 5, 6, 6 ডিজিটের একটা নাম্বার বানাইতে হবে, ঠিক আছে। এবং আমরা 6 ডিজিটের নাম্বার বানানোর জন্য কি করতে পারি বলো তো, কি করতে পারি বলো? 6 ডিজিটের নাম্বার বানানোর জন্য আমি 0 থেকে 9 যে কোনো সংখ্যা ইউজ করতে পারি। সো 0 to 9 যে কোনো সংখ্যা ইউজ করতে পারি। টোটাল কয়টা? 10টা সংখ্যা আছে আমার কাছে, 10টা ডিজিট বা 10টা অঙ্ক আছে, তাই তো? 10টা ডিজিট আছে। সো প্রথম ডিজিটটা আমি কত উপায় দিতে পারবো বলো? 6 ডিজিটের মধ্যে রেপিটিশন ইজ অ্যালাউড, মানে ধরো তুমি একবার 5 ইউজ করে ফেলছো, তুমি আবার 5 ইউজ করতে পারবা। তুমি একবার 6 ইউজ করে ফেলছো, আরেকবার 6 ইউজ করতে পারবা। তুমি 7 ইউজ করে ফেলছো, আরেকবার 7 ইউজ করতে পারবা। সো এটারে আমরা বলি রেপিটিশন ইজ অ্যালাউড, ঠিক আছে, পুনরাবৃত্তি করা যাবে। আচ্ছা গেল। এবার প্রথম ডিজিট ফিল আপ করবা, দ্বিতীয় ডিজিট ফিল আপ করবা, তৃতীয় ডিজিট ফিল আপ করবা, চতুর্থ ডিজিট ফিল আপ করবা, পঞ্চম এবং ষষ্ঠ, এই 6টা ডিজিট তোমার ফিল আপ করতে হবে। এটাই তো তোমার ওয়েস, তাই না? দ্যাটস দ্য নাম্বার অফ ওয়েস ইউ ক্যান ক্রিয়েট এ নাম্বার। একটা সংখ্যা কেমনে বানায়? প্রথম ডিজিট নেই, এককের ঘর নিলাম, দশকের ঘর নিলাম, শতকের ঘর নিলাম, হাজারের ঘর নিলাম, অযুতের ঘর নিলাম, তাই না? এভাবেই তো করে। সো এই যে একটা একটা করে ডিজিট নিলাম, ঠিক আছে। তুমি এই পাশ থেকে শুরু করো, বাম পাশ থেকে। প্রথম ডিজিট কি ভাইয়া 0 হইতে পারবে? প্রথম ডিজিট যদি 0 হয়ে যায়, 0, 1, 2, 3, 4, 5, এটা যদি চিন্তা করো, এটা কয় অঙ্কের সংখ্যা ভাই? এটা কি 6 ডিজিট নাম্বার? এটা 5 ডিজিট নাম্বার হয়ে গেছে। তোমার কোশ্চেনে কি বলছে? 6 ডিজিট নাম্বার বানানোর জন্য। এই কারণে প্রথম ডিজিটটা 0 হইতে পারবে না। ফার্স্ট ডিজিট ক্যান নট বি 0। সো এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আছে, তবে 0 যদি বাদ দাও 9টা ডিজিট ইউজ করতে পারবা 0 বাদে, তাই না? সো বইলা দেই 0 ক্যান নট বি ইউজড, 0 ইউজ করতে পারবা না, ঠিক আছে। এবার দ্বিতীয় ডিজিটের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে? এবার তো 0 ইউজ করতে পারবা। কেন ভাই? 1, 0, 1, 2, 4, 5, এটা কি? এটা কি 6 ডিজিট নাম্বার? অবভিয়াসলি। সো সেকেন্ড ডিজিটটা কি করতে পারবা? তুমি এবার 0 নিতে পারবা। সো 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 10টা ডিজিট নিতে পারবা। এটা তুমি 10 ভাবে পূরণ করতে পারবা। এরপরের ডিজিটও 10 ভাবে, এরপরেরটাও 10 ভাবে, এরপরেরটাও 10 ভাবে, এরপরেরটাও 10 ভাবে। সো টোটাল কতগুলি ওয়েতে পারবা? এটা হলো আমার এ নাম্বার কোশ্চেন এর অ্যান্সার। সো অ্যান্সার হয়ে যাবে টোটাল ওয়েজ হয়ে যাবে হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 1, 2, 3, 4, 5, 10 টু দি পাওয়ার 5, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এতগুলি সংখ্যা তৈরি করা যাবে। 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ব্যবহার করে এতগুলি সংখ্যা তৈরি করা যাবে। গট ইট?
গট ইট ভাইয়া? এখানে কি ছিল, পুনরাবৃত্তি অ্যালাউড ছিল, সো এই কারণে 0 থেকে 9 পর্যন্ত আমি ধরো একবার 1 চুজ করলাম, ওই 1 রে আবার আমি দ্বিতীয়বারও আরেকটার ক্ষেত্রে চুজ করতে পারবো। বাট এবার যদি রেপিটিশন অ্যালাউড না হয়, এবার যদি রেপিটিশন অ্যালাউড না হয়, ইন দ্যাট কেস কি হবে? সো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এখানে কয়টা ডিজিট আছে খেয়াল করে দেখো, 10টা ডিজিট আছে। কি রে ভাই, হাতে লেখা তো বাজে হচ্ছে কেন? হ্যাঁ, 10টা ডিজিট আছে। এবার এই 10টা ডিজিটে আর এখানে আমার 6টা ডিজিটের গ্যাপ ফিল আপ করতে হবে, তাই তো? আচ্ছা, সো প্রথম ক্ষেত্রে তুমি তো 0 ইউজ করতে পারবা না, তাই না? 0 ইউজ করতে পারবা? 0 ইউজ করতে পারবা না। তাইলে এখানে কয় উপায়ে, এই যে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা নিতে পারবা, সো এখানে 9 ডিজিট ইউজ করতে পারবা, তাই না? কারণ ফার্স্ট ডিজিট ক্যান নট বি 0। যদি ফার্স্ট ডিজিট 0 হয় তাহলে এটা কি হয়ে যাবে ভাই? 4 ডিজিটের 6 দূর 5 ডিজিটের নাম্বার হয়ে যাবে, তাই না? আচ্ছা, 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার ধরো তুমি একটা সংখ্যা চুজ করে ফেলছো, 3 সংখ্যা চুজ করে ফেলছো, এবার তুমি কত উপায়ে সেকেন্ড ডিজিটটা নিতে পারবা? যেহেতু রেপিটিশন অ্যালাউড না, তুমি একটা সংখ্যা ইউজ করে ফেললে, ঠিক আছে, 10টা থেকে একটা সংখ্যা ইউজ করে ফেললে এখন কয়টা থাকে? 9টা থাকে। সো সেকেন্ড ডিজিটটা 9 ভাবে ফিল আপ করতে পারবা। এরপরে যে ধরো আরেকটা ডিজিট তুমি ইউজ করে ফেলছো, এবার কয় ভাবে ফিল আপ করতে পারবা? এবার 8 ভাবে ফিল আপ করতে পারবা। এরপর ধরো আরো একটা ডিজিট ইউজ করা হয়ে গেছে, এবার তুমি কি 7 ভাবে। এরপরে আরেকটা ডিজিট ইউজ হয়ে গেছে 6 ভাবে, আরেকটা ডিজিট ইউজ হয়ে গেছে 5 ভাবে, অর্থাৎ 9 8 7 6 5। সো টোটাল ওয়েস কত হয়ে যাবে? 9 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু, ঠিক আছে? যদি রেপিটিশন অ্যালাউড না হয়, এই যে আচ্ছা 0 বাদে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট ইউজ করতে পারছো, সো 9 ভাবে করতে পারছো, ঠিক আছে? এরপর এরপর ধরো তুমি একটা ডিজিট ইউজ করে ফেলছো, ওইটার আর সেকেন্ড টাইম ইউজ করতে পারবে না। সো এই ডিজিটটা বাদে এবার তো শূন্য সহ যে কোনোটা বসাইতে পারবা, 0 বসাইতে পারবা, এরপর বাকিগুলিও বসাইতে পারবা, জাস্ট যেটা ইউজ করছো ওইটা বসাইতে পারবা না। সো 0 সহ টোটাল 10টা ডিজিট, এর মধ্যে একটা ইউজ করে ফেলছো, এখন আছে কয়টা? 9টা ডিজিট ইউজ করতে পারবা। এবার 9টা ডিজিটের যে কোনো একটা 9 ভাবে সাজাইতে পারবা। এরপর একটা ডিজিট আরেকবার চুজ করে ফেললা, এবার ওইটা ইউজ করতে পারবা না, এরপর হয়ে যাবে 8টা, বাকি থাকে কয়টা? 8টা। এরপর এটা ইউজ করে ফেললে বাকি থাকে কি? একটা ইউজ করে ফেললে 7টা, এরপর বাকি থাকে কি? 6টা ওয়ে, এরপর বাকি থাকে 5টা ওয়ে। সো অ্যান্সার হবে কি 9 ইন্টু 8 7 6 5। এটা হবে আমাদের নাম্বার অফ ওয়েস। কেন গুণ কেন হবে আবারও বলতেছি, কারণ সাইমালটেনিয়াস অকারেন্স, সবগুলি একসাথে হচ্ছে। গেল, বুঝতে পারছো? আচ্ছা, এবার বলছে হাউ মেনি 5 ডিজিট ইভেন নাম্বারস ক্যান বি ক্রিয়েটেড। ঠিক আছে, কতগুলো 5 ডিজিটের জোড় সংখ্যা তৈরি করা যাবে যদি যদি রেপিটিশন অফ ডিজিটস ইজ অ্যালাউড, যদি অঙ্কের পুনরাবৃত্তি অ্যালাউড করা হয়, তাই না? সো 5 ডিজিটের আমাকে জোড় সংখ্যা বানাইতে বলছে। 5 ডিজিটের কি সংখ্যা বানাইতে বলছে ভাই? জোড় সংখ্যা বানাইতে বলছে। ঠিক আছে, সো দেখি 2 3 4 5, 1 2 3 4 5, 5 ডিজিটের জোড় সংখ্যা বানাইতে বলছে। আচ্ছা, সেক্ষেত্রে কি কি কেস হইতে পারে, কি কি ক্ষেত্রে একটা সংখ্যা জোড় সংখ্যা হয় বলো তো? একটা সংখ্যা জোড় সংখ্যা তখন হয় যখন এর লাস্টের ডিজিটটা কি হয় বলো? লাস্টের ডিজিটটা 0 হইতে পারে, যেমন 10 20 30 40 এরা 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আর কি হইতে পারে? লাস্টের ডিজিটটা 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, 8 হইতে পারে, তাই না? সো 0 2 4 6 8 হইতে পারে, তাই না? লাস্টের ডিজিটটা যদি এই 4টার মধ্যে কোনো একটা হয়, তখন এটা কি হয়ে যায়? জোড় সংখ্যা হয়ে যায়, তাই না? জোড় সংখ্যা হয়ে যায়। সো আমার কথা হলো, এই যে লাস্টের ডিজিটটা তুমি কয় ভাবে ফিল আপ করতে পারবা? তাইলে 1 2 3 4 5, লাস্টের ডিজিটটা তুমি 5 ভাবে ফিল আপ করতে পারবা, ঠিক আছে? এরপরের ডিজিটটা তুমি কয় ভাবে ফিল আপ করতে পারবা? 10 ভাবে ফিল আপ করতে পারবা, কারণ 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাই নিতে পারতাছো। এরপর এটাও 10 ভাবে ফিল আপ করতে পারবা, এটাও 10 ভাবে ফিল আপ করতে পারবা, এটাও কি করতে পারবা? 10 ভাবে এটা 10 ভাবে ফিল আপ করতে
পারবা না। কেন পারবা না? এটা 9 ভাবে ফিল আপ করতে পারবা, বিকজ 0 ইজ নট অ্যালাউড, তাই না? আমাদের 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, 10টা ডিজিটের মধ্যে 0টা ইউজ করতে পারবো না, তাহলে থাকে কয়টা? 9টা ডিজিট। সো এখানে হয়ে যাবে নাম্বার অফ ওয়েজ, হয়ে যাবে 9, 10, 10, 10, 5। সো 45,000 ওয়েতে, 45 ইন্টু 10 কিউব, 45,000 ওয়েজ। এখানে পুনরাবৃত্তি করা গেছে, এই কারণে আমরা এখানে 10 10 ইউজ করতে পারছি। বাট পুনরাবৃত্তি যদি না করা যায়, এটা একটু খুবই ইন্টারেস্টিং একটা কেস, বি নাম্বারটা। পুনরাবৃত্তি যদি করা না যায়, এবার কাহিনীটা একটু ঝামেলা হয়ে যাবে। কেন? বিকজ এখানে কনস্ট্রেন্ট আছে তো। আচ্ছা, সো এখানে আমরা বলছিলাম যে কি কি কেস থাকে, কি কি কেস থাকবে, যে আমাদের একটা সংখ্যা জোড় কখন হয়? যখন লাস্টের ডিজিট 0 হয়, 2 হয়, 4 হয়, 6 হয়, 8 হয়, তাই না? 2 4 6 8 আর 0, এই কয়টা ক্ষেত্রেই কি হয়? 0 দ্বারা 2 দ্বারা বিভাজ্য বা জোড় হয়, জোড় হয়, জোড় হওয়ার ক্ষেত্রে এটা হয়। আচ্ছা ঠিক আছে, ধরো ধরো আমি এখানে টোটাল 5 ওয়েজে ফিল আপ করলাম, এর পরেরটা কয় ওয়েজে ফিল আপ করতে পারবো? একটা সংখ্যা ধরো ইউজ করে ফেলছো এখান থেকে, সিম্পল। আমি এখন একটা ভুল লজিক দেখাবো, দেখো বেশিরভাগ স্টুডেন্টরা যেটা চিন্তা করতে চায় ওটা দেখাবো। দেখো, সো 5টা সংখ্যার মধ্যে ধরো 0 ইউজ করে ফেলছি আমি, হোয়াটএভার। সো এবার আমি পরের সংখ্যাটা কত উপায় ইউজ করতে পারবো? ধরো 10টা ডিজিট আছে, সো 0 তো একটা ডিজিটের মধ্যেই পড়ে, সো বাকি থাকে কয়টা? 9টা। এর পরেরটা হইলো 8টা, এর পরেরটা হইলো 7টা, এর পরেরটা হইলো 6টা। সো বেশিরভাগ স্টুডেন্টের এইটাই অ্যান্সার আসবে, বাট এটা ভুল। এটা হলো হাফ একটা অ্যান্সার। কারণ তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এখানে লাস্টের ডিজিট যদি, আমি তো এবার 0 নিলাম, যদি 0 না নিতাম, ধরো 0 নেই নাই, 0 নেই নাই, আমি 8 ইউজ করছি এখানে, ধরো 8 বসাইছি, তো 5 উপায় আমি বসাইতে পারবো। আচ্ছা, পরেরটা হবে 9, ঠিক আছে, পরেরটা হবে 8, পরেরটা হবে 7, পরেরটা হবে 6, এই যে 0, 0-র কেসটা কিন্তু আমরা মিস করে যেতেছি। দেখো এইখানে ফার্স্ট ডিজিটে 0 বসবে কি বসবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি আমরা পাইতেছি না। গ্যারান্টি পাইতেছি? গ্যারান্টি আমরা পাইতেছি না। সো এক্ষেত্রে কি করা যেতে পারে? আমরা কেস ওয়াইজে ভাগ করতে পারি। কিভাবে? কিভাবে কেস ওয়াইজে ভাগ করতে পারি চলো একটু দেখি। এখানে একটু লজিক আছে ভালো, যে আমার কাছে সংখ্যা আছে 0 1 2 3 4 5 6 7 8 9, ওকে। আর এখানে আমাদের 5টা ডিজিট, 5টা ডিজিটের আমি কি করতেছি? জোড় সংখ্যা বানানোর ট্রাই করতেছি। আচ্ছা, সো এখানে আমি দুইটা কেস নিলাম। একটা কেস হলো যে লাস্ট ডিজিটটা 0, লাস্ট ডিজিটটা 0। আর আরেকটা কেস নিলাম, কেস 2, লাস্ট ডিজিট নট 0, লাস্ট ডিজিট নট 0, লাস্ট ডিজিট নট 0। এটা কেন করলাম? যাতে আমাদের এই যে অ্যাম্বিগুইটি না থাকে, যে এই 0 কি আসবে কি আসবে না, 0 কি চুজ করছি কি করি নাই। এই 0-রে চুজ যদি করো তখন আবার এখানে এখানে সব ঠিকঠাক থাকবে, বাট 0-রে যদি চুজ না করো তখন আবার এখানে একটা গন্ডগোল হয়ে যেতে পারে, তাই না? চিন্তা করে দেখো, যদি 0 ইউজ না করো, ধরো আমি 0 ইউজ করি নাই, 0 এখনো এখানে ভাসমান অবস্থায় আছে, তাহলে এখানে কি 0 বসাইতে পারবো? বসাইতে পারবো। এবং যদি আমি এখানে 6 উপায় লিখি তখন ঝামেলা হয়ে যাবে। কেন ঝামেলা হবে? খুবই সিম্পল, ঝামেলা হওয়ার মেইন রিজন হলো 0 বসানো যাবে না, ওইটারে ক্যান্সেল করতে হবে। সো ক্যান্সেল করবো কি করবো না এটাই তো আমি জানি না, কারণ এখানে হয় উঠাইতে পারে নাও উঠাইতে পারে। এই কারণে আমরা কি করলাম? দুইটা কেসে ভাগ করে দিলাম। ঠিক আছে, দুইটা কেসে আমরা যদি ভাগ করে দিই, সো লাস্ট ডিজিট যদি 0 হয় তাহলে তার কোনো ওয়ে নাই, এই একটা উপায়ই চুজ করা যাবে। ভাই একটা উপায় তো লাস্ট ডিজিট 0 হয়, এটা তো একটাই ওয়ে, তাই না? আচ্ছা, সো লাস্ট ডিজিট আমি কনফার্ম করে দিলাম। এইবার এইবার কয়টা ডিজিট থাকে? এই যে 10টা ডিজিটের মধ্যে এবার 9টা থাকে। এবার 9 ওয়েতে, এখানে 9 ওয়েতে ভরতে পারি, এখানে 8 ওয়েতে ভরতে পারি, এখানে 7 ওয়েতে ভরতে পারি, এখানে 6 ওয়েজে আমরা দিতে পারি। গেল গেল। তো লাস্ট ডিজিট যদি 0 হয় তখন আমাদের
মানে জীবনটা অনেক সহজ হয়ে গেল। সেখানে ওয়েজ হয়ে যাবে হলো কেস 1-এ 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এবার লাস্ট ডিজিট যদি 0 না হয় সেক্ষেত্রে লাস্ট ডিজিটটা কি কি হইতে পারবে? 2 হইতে পারবে, 4 হইতে পারবে, 6 হইতে পারবে, 8 হইতে পারবে। অর্থাৎ কত উপায়ে বসতে পারবে লাস্ট ডিজিটটা? 4 উপায়ে বসতে পারবে। 4 ওয়েজ। লাস্ট ডিজিটটা 4 উপায়ে বসতে পারবে। এইবার আমি কি করলাম? ফার্স্ট ডিজিটটা চুজ করে ফেললাম। লাস্ট ডিজিটটা 4 উপায়ে বসাই দিলাম, এবার আমি ফার্স্ট ডিজিট বসানো শুরু করলাম। ঠিক আছে, সো ফার্স্ট ডিজিটটা কত উপায় দিতে পারবা বলো? 2, 4, 6টার মধ্যে যে কোনো একটা ইউজ করে ফেলছো। এখন বাকি থাকে কয়টা? 9টা ডিজিট থাকে, বাট প্রথম ডিজিটটাকে আমি 9 ভাবে দিতে পারবো? 9 ভাবে দিতে পারবো না। কয় ভাবে দিতে হবে? 8 ভাবে দিতে হবে, কারণ ফার্স্ট ডিজিট ক্যান নট বি 0। ঠিক আছে, সবার আগে আমি লাস্টের ডিজিট বসাইলাম, এরপরে আমি ফার্স্টের ডিজিট বসাইলাম, ইচ্ছা করেই বসাইছি। এরপর 8 ওয়েতে, এরপরেরটা কত ওয়েতে? সো 0 ইউজ করি নাই, ধরো 8 ইউজ কর, ধরো আমি এবার 5 ইউজ করলাম ডিজিট, মানে ফার্স্টের ডিজিটে। এইবার তুমি 0 বসাইতে পারবা। সো এবার বাকি থাকে কয়টা ভাই? 2টা ডিজিট ইউজ করে ফেলছো, বাকি থাকে কয়টা? 8টা থাকবে। এরপরেরটা 7টা, এরপরেরটা থাকবে 6টা। ঠিক আছে, সো 8 8 7 6 4 ওয়েজ। সেখানে টোটাল ওয়েজ হয়ে যাবে হলো ওয়েজ 8 8 7 6 4 8 8 7 6 4। সো আমাদের টোটাল অ্যান্সার কত হবে? কেস 1, কেস 2। এটা কোন ধরনের বিধি কাজ করবে? এই যে এই ওয়েজ গুলা কি গুণ হয়ে যাবে না যোগ হয়ে যাবে? অবভিয়াসলি যোগ হবে। কেন? কারণ লাস্ট ডিজিট 0 হইলে লাস্ট ডিজিট নট 0 একসাথে তো ঘটবে না। ঘটবে? লাস্ট ডিজিট 0 এবং লাস্ট ডিজিট নট 0 একসাথে ঘটবে? ঘটবে না তো, আলাদা আলাদা ভাবে ঘটবে। যদি এটা হয় তখন এটা হবে না, আবার যদি এটা হয় তখন এটা হবে না। এই কারণে কি হয়ে যাবে? কেসগুলি যোগ হয়ে যাবে। সো টোটাল ওয়েজ আমি জাস্ট কি করব? কেস 1 প্লাস কেস 2 করে দিব, যেটা আসবে ওইটাই অ্যান্সার। মাথায় রাখতে পারবা ভাইয়া? মাথায় রাখতে পারবা? সিম্পল কিন্তু এটা। ওকে, ক্লিয়ার হইতাছে হোপফুলি। আচ্ছা, সো এই কোশ্চেনটা দেখো কি বলছে? 40,000 থেকে বড় এবং 5 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা তৈরি করা সম্ভব 0 1 3 5 7 9 অঙ্কগুলোর পুনরাবৃত্তি না করে? বেসিক্যালি আমরা রিপিট করতে পারবো না, একটা ডিজিট একবার ইউজ করতে পারো, একবারে বেশি ইউজ করতে পারবো না। এবং সংখ্যাটা কি হইতে হবে? 40,000 থেকে বড় হইতে হবে এবং 5 দ্বারা ডিভিজিবল হইতে হবে, মানে 5 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, আগে আমরা একটু 5 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাগুলি দেখি, চলো চিন্তা করি। সো 1 2 3 4 5। আচ্ছা, 5 1 5, 5 2 10, 3 5 15। আচ্ছা, 10 রে 5 দিয়ে ভাগ করতে পারবা, 15 রে 5 দিয়ে ভাগ করতে পারবা, 20 রে 5 দিয়ে ভাগ করতে পারবা, 25 রে 5 দিয়ে ভাগ করতে পারবা, 30 40 50 100 রেও তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা, আবার 105 রেও তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা। একটা প্যাটার্ন কি তুমি খেয়াল করতেছো? যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির লাস্টের ডিজিটটা হয় 0 হইতাছে নাহলে 5 হইতাছে। 45 5 দ্বারা বিভাজ্য, লাস্টের ডিজিট কত? 5। 455 5 দ্বারা বিভাজ্য, লাস্টের ডিজিট কত? 5। ঠিক আছে, সো 5, আরে ভাই 455 5 দ্বারা বিভাজ্য না ভাই, বিশ্বাস করে না পোলাপান। 5 নং 45, 5 1 5। ডান। সো অবশ্যই লাস্টের ডিজিট 5 থাকতে হবে, অথবা লাস্টের ডিজিট কি থাকতে হবে? 0 থাকতে হবে, তাই না? আচ্ছা, গেল। আবার এখানে কয়টা অঙ্ক দিছে? 6টা অঙ্ক দিছে। আচ্ছা, সো 40,000 থেকে বড় সংখ্যা 5 ডিজিটেরও হইতে পারে। 40,000 কি একটা 5 ডিজিটের সংখ্যা, তাই তো? 40,000 থেকে বড় সংখ্যা 5 ডিজিটেরও হইতে পারে, আবার 40,000 থেকে বড় সংখ্যা 6 ডিজিটেরও হইতে পারে। তবে 40,000 এর থেকে বড় সংখ্যা 3 ডিজিটের হইতে পারে না। এতটুকু বুঝতে পারছো? সো প্রথম ক্ষেত্রে আমরা দেখব যে আসলে 40 থেকে বড় সংখ্যা হয় 5 ডিজিটের হবে নাহলে 6 ডিজিটের হবে। আচ্ছা, সো আমার এখানে কেস হয়ে গেল কেস 1। সো নাম্বারটা কি হবে? 5 ডিজিট হইতে পারে, আবার নাম্বারটা কি হইতে পারে? 6 ডিজিট হইতে পারে। নাম্বারটা 6 ডিজিট হইতে পারে, তাই না? 5 ডিজিটের হইতে পারে অথবা 6 ডিজিটের হইতে পারে। এখন ওই যদি 5 ডিজিট হয়, এক্ষেত্রে আমাদের আরো দুইটা কেস থাকবে।
আরো দুইটা কেস থাকবে, এখানে কি হবে যে 5 দ্বারাও বিভাজ্য হইতে হইতাছে। সো 5 দ্বারা বিভাজ্য হইলে কি হবে, লাস্টের ডিজিট ইদার 0 হবে অথবা 5 হবে। সো এখানে এই যে কেস 1 এর ক্ষেত্রে এখানে একটা আরেকটা কেস আসলো 1.1, মানে 1 এর মধ্যে একটা কেস। সো এটা হলো বললাম লাস্ট ডিজিট 0, এটা একটা কেস। আবার কেস 1.2 হলো লাস্ট ডিজিট 5। দুইটা কেস হইতে পারে, দুইটা কেস হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ভালো ভালো। লাস্ট ডিজিট 0 হইতে পারে, লাস্ট ডিজিট 5 হইতে পারে। ওকে, সো লাস্ট ডিজিট যদি 0 হয় এক্ষেত্রে আমাদের 5টা ডিজিটের যেহেতু ইয়া, সো 2 3 4 5, সো লাস্টের ডিজিট 0 হয়ে গেল। সেটা কত উপায়ে বসাইতে পারবা, একটা উপায়ে বসাইতে পারবা 0। আচ্ছা, এইবার এইবার এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 0 এর ইউজ করতে পারবে না, কারণ 0 তুমি একবার ইউজ করে ফেলছো। এইবার তুমি বলো প্রথম ডিজিটের ক্ষেত্রে 1 3 5 7 9 এদের মধ্যে কোন কোন অঙ্কগুলা ইউজ করা যাবে। দেখো, তুমি যদি প্রথম অঙ্ক 1 দিয়ে শুরু করো, যে 1 3 5 7, এটা কি হবে, এটা কি 40,000 থেকে বড় হবে, 40,000 থেকে ছোট হয়ে যাবে না, ছোট হয়ে যাবে না, বলো তুমি, 40,000 থেকে ছোট হয়ে যাবে অবভিয়াসলি। এরপর এখানে যদি তুমি 3 ইউজ করো, প্রথম ডিজিট যদি 3 হয়, এই 3 থেকে শুরু হওয়া কোনো নাম্বার 40,000 থেকে জীবনে বড় হইতে পারবে, জীবনে বড় হইতে পারবে না। এর মানে ফার্স্ট ডিজিট কি কি হইতে পারবে, 7 হইতে পারবে, 9 হইতে পারবে, আর কি হইতে পারবে, 5 হইতে পারবে। প্রথম ডিজিট আমি 3 ভাবে বসাইতে পারবো। কেন, কারণ 40,000 থেকে বড় বইলা দিছে। সো প্রথম ডিজিট ইদার তুমি 5 বসাবা, 7 বসাবা, অথবা 9 বসাবা, মানে কয় উপায়ে বসাইতে পারবা, 3 উপায়ে বসাইতে পারবা প্রথম ডিজিট। ঠিক আছে, এরপর তুমি ধরো 5 7 9 এর মধ্যে যে কোনো একটা ডিজিট বসায় ফেলছো, এখন ওইটা আর ইউজ করতে পারবা না। এবার বাকি কয়টা ডিজিট থাকে, 1 2 3 4, 4টা ডিজিট থাকে। সো 4টা ডিজিট এখানে আমি কত উপায়ে বসাইতে পারবো, 4 উপায়ে বসাইতে পারবো। এরপর আরেকটাও ইউজ হয়ে গেছে, এবার 3 উপায়ে, আরেকটা ইউজ হয়ে গেছে, এবার 2 উপায়ে বসাইতে পারবো। সো টোটাল নাম্বার অফ ওয়েজ হয়ে যাবে হলো 3 × 4 × 3 × 2। সো এখানে হয়ে যাবে ওয়েজ 3 × 4 × 3 × 2। সো আমাদের এখানে 6 6 আর 12, সো 6 12 কত, 72 না, 72 ওয়েজ, 72 ওয়েজে বসাইতে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার লাস্ট ডিজিট যদি 5 হয় সেক্ষেত্রে কি হবে, শেষ ডিজিটটা যদি 5 হয় সেক্ষেত্রে কি হবে, এই যে 2 3 4 5। সো শেষ ডিজিটটা 5 বসাই দিলাম, এটা কয় উপায়ে বসাইতে পারবো, একটা উপায়ে বসাইতে পারবো, লাস্টের ডিজিট 5। ঠিক আছে, গেল। সো 5টা আমি কি করে ফেলছি, ইউজ করে ফেলছি। এইবার আমি কত উপায়ে বসাইতে পারবো প্রথম ডিজিটটা, অবশ্যই 40,000 থেকে বড় হইতে হবে। 0 বসাইলে কি পসিবল, হইবই তো না ভাই। 7 বসাইলে পসিবল, ইয়েস। 9 বসাইলে পসিবল, ইয়েস, অ্যাবসলিউটলি। 3 বসাইলে পসিবল, পসিবল না, কারণ 30,000 সামথিং হবে, এটা তো অবশ্যই 40,000 থেকে ছোট হবে। সো 2 উপায়ে বসাইতে পারবা, কেন, কারণ বিকজ দেয়ার ইজ 7 and 9, 7 আর 9 ইউজ করতে পারতেছো। ঠিক আছে, গেল। এরপর এখানে ধরো যে কোনো একটা ইউজ করে ফেলছো। এবার কি আছে, এবার আছে 0 1 3 9, যেহেতু আমি রেপিটেশন করতে পারতেছি না, 0 1 3 9 আছে। সো এখানে 4টা সংখ্যার মধ্যে কোনো বাধ্যবাধকতা আর নাই, কারণ 0 এখানে বসতে পারবে, ওখানে বসতে পারবে, যে কোনো জায়গায় বসতে পারবে। ঠিক আছে, মানে ফার্স্ট ডিজিট বাদে যে কোনো জায়গায় 0 বসতে পারবে, এটা কোনো প্যারা নাই। সো এখানে আমি 4 উপায় করতে পারতেছি, আবার একটা চুজ করে ফেললা 3 উপায় করতে পারতেছি, আর আবার একটা চুজ করে ফেললা 2 উপায়ে করতে পারতেছি। সো 2 4 3 2 হয়ে যাবে। এখানে অ্যান্সার আসবে কত, 2 4 3 2, 2 4 3 2। সেখানে কত আসতেছে, 4 দুগুণে 8, 6 আটা 48, তাই তো। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, হ্যাঁ 4 দুগুণে 8, 3 দুগুণে 6 আটা 48, 48 ওয়েজ, 48 ওয়েজ। এটা গেল আমাদের কেস 1.1, কেস 1.1। আচ্ছা, এবার কেস 2, কেস 2 এর ক্ষেত্রে 6 ডিজিটের নাম্বার ইউজ করবা। ইহা তো অবিস্মরণীয় ভাবে সহজ। এবার এখানেও 2.1, 2.1 এর ক্ষেত্রে লাস্ট ডিজিট 0 হইতে পারবে, আবার লাস্ট ডিজিট 5 হইতে পারবে। এই এটাকে আমি তোমার উপর ছেড়ে দিতে পারবো কিনা আগে বলো, নাকি আমি এখন হ্যান্ড হেল্ড করে দিব। এটা SW কেস 2.1 এ কত আসে আর কেস 2.2 তে কত আসে, এটা তোমার দায়িত্ব।
আচ্ছা আমি কেস 2.2টা করে দিলাম, আমি কেস 2.2টা করে দিলাম। সো 6 ডিজিট, 6টা ফাঁকা স্থান আছে। সো 3 6 1 2 3 4 5 6, 6টা স্থান ফাঁকা আছে, ঠিক আছে ঠিক আছে। লাস্টের ডিজিট 5, সো 5 আমি অলরেডি ইউজ করে ফেলেছি। কত উপায় 5 ইউজ করতে পারবা? একটা উপায় আছে 5 ইউজ করার, সেখানে 5 বসাই দিলাম। বাকি কে থাকে? 0 1 3 7 9। এবার 6 ডিজিটের যে কোনো সংখ্যাই কি 40,000 থেকে বড় না? একটু চিন্তা করে দেখো ভাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। 6 ডিজিটের যে কোনো নাম্বার ভাই শুরুই হইতেছে 1 লাখ থেকে, একটা শূন্য বেশি ভাই। 6 ডিজিটের যে কোনো নাম্বারই, একদম ছোটরাও যদি নেই, ওই শুরুই হইতেছে 1 লাখ থেকে। বেসিক্যালি 6 ডিজিটের নাম্বারগুলি ইনহেরেন্টলি মানে জন্মগতভাবে ওই 40,000 থেকে বড়, তাই না? 40,000 থেকে বড়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে যে কোনো সংখ্যা ইউজ করতে পারবা। এই যে 1 2 3 4 5, পাঁচটার মধ্যে যে কোনো সংখ্যা ইউজ করতে পারবা। বাট ফার্স্ট ডিজিট কি 0 হইতে পারবে? 0 হইতে পারবে না। কেন? কারণ 0 হইলে তো এটা 5 ডিজিটের নাম্বার হয়ে যাবে। যেমন এই যে 0 1 3 7 9 5, 1 2 3 4 5 6, 6 ডিজিটের নাম্বার না, ওই 5 ডিজিটের নাম্বার হয়ে গেছে। 1 3 7 9 5 হয়ে গেছে। এটা কি পসিবল? এটা হবে? এটা হবে না। দিস ইজ ক্যান্সেলড। ফার্স্ট ডিজিট কখনো 0 হইতে পারে না। অনেকক্ষণ ধরে বলতেছি, সারা জীবন বলবো। 1 2 3 4, 4টা উপায় তাহলে ভরাট করতে পারলা। ওকে, সো ধরো আমি এখান থেকে 3 ইউজ করে ফেলছি, 3 ইউজ করে ফেলছি। আর এবার ফাঁকা জায়গা কয়টা থাকে? 4টা। এবার কি ভাই 0 তো ইউজ করতে পারবে এবার, তাই না? প্রথম ডিজিট বাদে সব জায়গায় 0 ইউজ করা যায়। সো এবার 4টা ওয়ে, আবার একটা ইউজ করে ফেলছো, এরপর 3টা ওয়ে, এরপর 2টা ওয়ে, এরপর লাস্টে কি আছে? লাস্টে আর কিছুই করার নাই, একটা ওয়ে। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে 5 নিলাম, এরপর 4টা ওয়েতে নিলাম। এই যে দেখো 5 নিয়ে নিছি, এইটা হলো একটা ওয়ে গেল। এরপর আমি কি করলাম? এখানে 0 বাদে বাকি যারা আছে 1 2 3 4, 4টা ওয়েতে করতে পারলাম। সো এখান থেকে একটা ইউজ হয়ে গেল। এবার ধরো 4টা থেকে যে কোনো একটা ইউজ করলাম, এরপর এটা ইউজ হয়ে গেল। এরপর 3টা ওয়ে আছে, এটাও ইউজ হয়ে গেল। 2টা ওয়ে আছে, এরপর এটাও ইউজ হয়ে গেল। একটা ওয়ে আছে। আমার তো কয়টা ওয়ে আছে? একটাই ওয়ে আছে। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবং এদেরকে কি করা লাগবে? মাল্টিপ্লাই করা লাগবে। 4 4 3 2, 4 4 16, আর 6 16 কত হয়? 6 ইন্টু, আচ্ছা দাঁড়াও, 3 4 12, আর 4 দুগুণে 8, 12 আর 8 কত হয়? 96 হয় না নাকি? 96 ওয়াইস, 96 ওয়াইস। লাস্ট ডিজিট 0, এইটা হইলো ভাইয়া, আমি এত কিছু 3টা করে দিছি ভাই, একটা তোমার এইচডব্লিউ আমি দিতেই পারি। দিস ইজ ইয়োর HW, এন্ড অ্যান্সার কত হবে বলো তো? এই সবগুলির যোগফল। কেন সবগুলির যোগফল? কারণ লাস্ট ডিজিট 0 হইলে কখনো 5 হবে না, অর্থাৎ হয় এটা হবে নাইলে এটা হবে, এই দুইজন যোগ, তাই না? এখন হয় 5 ডিজিট হবে নাইলে 6 ডিজিট হবে, এক্ষেত্রেও যোগ। আবার এখানে 1.1 হয় লাস্টে 0 হবে নাইলে লাস্টে 5 হবে, এক্ষেত্রেও যোগ। মানে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা আসবে কত জানো? দিস ইজ এ যথেষ্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন। সো কেস 1.1 প্লাস 1.2 প্লাস 1.3 প্লাস 1.4 এর যতগুলি ওয়ে আছে, অল দ্য ওয়েজ আমি জাস্ট কি করে দিব? যোগ করে দিব। সো এইটা তোমার HW থাকবে। ওকে, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, নাহলে খবর আছে। ওকে, সো এতক্ষণ আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ কাউন্টিং দিয়ে যেগুলি করলাম, এগুলি দিন শেষে ফর্মুলাই ছিল। এগুলি দিন শেষে কি ছিল? ফর্মুলাই ছিল। যে এই যে n সংখ্যক ভিন্ন বস্তুকে পুনরাবৃত্তি সহ বিন্যস্ত করার উপায়, এটা হয়ে যাবে হলো n টু দি পাওয়ার n। কেন? ধরো তোমার কাছে n সংখ্যক বস্তু আছে, ঠিক আছে, n সংখ্যক ধরো প্রাইজ আছে। তুমি এটা কি করতেছো? n সংখ্যক স্টুডেন্টকে দিতে চাইতেছো, যে কোনো স্টুডেন্ট যে কোনো সংখ্যক প্রাইজ নিতে পারবে। সো nটা স্টুডেন্ট আছে, nটা প্রাইজ আছে। সো প্রথম প্রাইজটা n ভাবে দিতে পারবা, দ্বিতীয় প্রাইজটা n উপায় দিতে পারবা, তৃতীয় প্রাইজটা n উপায় দিতে পারবা, চতুর্থ প্রাইজটা n উপায় দিতে পারবা, পঞ্চম প্রাইজটা n উপায় দিতে পারবা। কারণ রেপিটিশন ইজ অ্যালাউড, যারা যত ইচ্ছা তত দিতে পারবা। সেক্ষেত্রে কি হয়ে যায়? n তম শিক্ষার্থীকেও তুমি nটা প্রাইজ দিতে পারতেছো। তাহলে কি হবে? n ইন্টু n ইন্টু n ইন্টু n ইন্টু ডট 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 n, কত হয়ে যাবে? n টু দি পাওয়ার n। সো পুনরাবৃত্তি যদি করা যায় তখন কি হয়ে যায়? n টু দি পাওয়ার n হয়ে যায়, n টু দি পাওয়ার n হয়ে যায়। আচ্ছা গেল। এবার নাম্বার অফ ওয়েজ টু অ্যারেঞ্জ n ডিস্টিংক্ট অবজেক্টস উইথাউট রেপিটিশন, অর্থাৎ পুনরাবৃত্তি না করে বিন্যস্ত করার উপায়। আমি পুনরাবৃত্তি করতে পারবো না। যেমন খুবই সিম্পল একটা জিনিস, ওই যে সংখ্যা নিলাম,
সংখ্যা নিলাম, ধরো n সংখ্যক সংখ্যা নিলাম, এটা আমি কি করলাম, n ডিজিটের নাম্বার বানাইলাম। ধরো 5টা সংখ্যা নিয়ে আমি 5 ডিজিটের নাম্বার বানাইলাম, ঠিক আছে। সো প্রথম সংখ্যাটা আমি n উপায়ে বসাইতে পারবো, দ্বিতীয় সংখ্যাটা কি হয়ে যাবে, একটা ইউজ করে ফেলছি, ওইটার আবার পুনরাবৃত্তি করা যাবে না, সো দ্বিতীয় সংখ্যাটা n-1 উপায় করতে পারি, তৃতীয় সংখ্যাটা কি করতে পারি, n-2 উপায় করতে পারি, চতুর্থ সংখ্যাটা n-3 উপায় করতে পারি, এভাবে ডট ডট 1 পর্যন্ত। বেসিক্যালি n × n-1, n-2, n-3 × 1 কত আসে, n ফ্যাক্টোরিয়াল উপায়। n সংখ্যক বস্তুকে বিন্যস্ত করার উপায় হলো n ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক বস্তুকে বিন্যস্ত করার উপায় উইথাউট রেপিটিশন n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার বলছে যে n সংখ্যক ভিন্ন বস্তুকে r জায়গায়, কত জায়গার মধ্যে ভাই, r জায়গার মধ্যে সাজানো উইথ রেপিটিশন। উইথ রেপিটিশন মানে কি, যে পুনরাবৃত্তি করার পরেও আমি যদি সাজাইতে পারি, সেক্ষেত্রে কি হয়ে যায়, n টু দি পাওয়ার r। এবং এই কোশ্চেনটা আমি কি সলভ করছি না, আগে বলো, এই টপিকে আমরা কোশ্চেনটা সলভ করছি। এই যে প্রাইস দেওয়ার ক্ষেত্রে এই যে 4টা প্রাইস আমি 10 জনের মধ্যে দিতেছি, প্রত্যেকে যে কোনো প্রাইস পাইতে পারতেছে, অর্থাৎ রেপিটিশন পসিবল হইতাছে। সো প্রথম প্রাইসটা 10 উপায়, দ্বিতীয় প্রাইসটা 10 উপায়, তৃতীয় প্রাইসটা 10 উপায়, চতুর্থ প্রাইসটা 10 উপায়। অর্থাৎ এই যে n সংখ্যক প্রাইস আমি r সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে দিতে পারতেছি উইথ রেপিটিশন, যে যত ইচ্ছা তত নিতে পারতেছে, তখন কি হয়ে যেতেছে, n টু দি পাওয়ার r হয়ে যেতেছে। এগুলি হলো থিওরেমস অফ পারমিউটেশন, এগুলি কোনো ফর্মুলাই না, তোমার দিন শেষে ভাই লজিক খাটাইতে হবে, নাহলে তুমি হা করে তাকায় থাকবা, বলে দিলাম। ওকে, হা করে তাকিয়ে থাকবে, ওকে, ঠিক আছে। ওকে, সো এখানে কত হয়ে যাবে, n টু দি পাওয়ার n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r, ঠিক আছে, n টু দি পাওয়ার r হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি, এই যে প্রথম প্রাইসটা আমি n উপায় দিতে পারবো, দ্বিতীয় প্রাইসটাও আমি n উপায় দিতে পারবো, তৃতীয় প্রাইসটাও আমি n উপায় দিতে পারবো, তাই না। সেইভাবে আমি rতম প্রাইসটাও n উপায় দিতে পারবো। সো n n n n, তাই না, এইভাবে আমি rতম প্রাইসটাও আমি n উপায় দিতে পারবো। সো কত হয়ে যাবে, n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r, বুঝতে পারতেছো। আচ্ছা, গেল। এবার এনপিআর ফর্মুলাটা, এখন সবকিছু বোঝার আগে, পারমিউটেশন জিনিসটা কি আমরা বুঝছি, যে বিন্যাস করা, বিন্যস্ত করা, তাই না। সো এনপিআর মানে কি জানো, n সংখ্যক ভিন্ন বস্তুকে r জায়গায় পুনরাবৃত্তি ব্যতীত, ঠিক আছে, উইথাউট রেপিটিশন অ্যারেঞ্জ করা, এটার আমরা বলি হলো এনপিআর। এনপিআর জিনিসটা কি, এটা আমি তোমার এখনই দেখাইতেছি, জাস্ট মনে রাখো, এনপিআর ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা একটু মাথায় রাখা লাগবে। n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, npr ইজ ইকুয়াল টু কত, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, গেল ভাইয়া, ভালো কথা। এটারে কি আমরা একটু বিস্তারিত নিতে পারি। আচ্ছা, আপাতত কয়েকটা ফর্মুলা দেখি, দেখো np0 মানে কি, r এর জায়গায় 0 বসতেছে, সো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল কত আসলে আসে, সো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল আসে কত আসে, 1 আসে। সো np0 অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে আমি 0 সংখ্যক বস্তু কয় উপায় নিতে পারবো, নিব না মানে কি, এক উপায় তো নিব না, তাই না, এক উপায় তো কি করব না, নিব না। সো এটা একটা উপায় করা যায়। এরপর np1, সো n সংখ্যক বস্তুকে আমি মানে n সংখ্যক বস্তু থেকে আমি একটা বস্তু কয় উপায় নিতে পারবো, সো এই যে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, সো কত আসে ভাই, এই n ফ্যাক্টোরিয়াল আমরা কি বলি, n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, কত আসে, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটা থাকে হলো n, সো n উপায় নিতে পারবো, বুঝতে পারতেছো, ফর্মুলাটা গেল। এবার আমরা এই যে এনপিআর এর অ্যাকচুয়াল ফর্মুলাটা চলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো আমি n সংখ্যক বস্তু আছে আমার কাছে কয়টা বস্তু আছে, ধরো 1টা 2টা 3টা 4টা, এভাবে ডট 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 n সংখ্যক বস্তু আছে। বা এত কাহিনী করব না, আমি একদম বেসিক কেসটা দিয়ে দেখাবো তোমারে, ঠিক আছে। আমার কাছে ধরো 5টা বস্তু আছে, 5 অবজেক্টস। সো একে আমি কি করতেছি, 3টা জায়গায় সাজাবো। কয়টা জায়গায় সাজাবো ভাইয়া, 3টা জায়গায় সাজাবো। কতভাবে সাজাইতে পারবো, 5p3 উপায় সাজাইতে পারবো। কতভাবে সাজাইতে পারবো, 5p3 উপায়। কিভাবে দেখো, চলো। সো এই যে এই ফাঁকা জায়গায় আমি কি করতে পারি, এই 5টা অবজেক্ট যে কোনো একটা রাখতে পারি। সো 5 উপায় আমি এই ঘরটা পূরণ করতে পারলাম। এরপর উইথাউট রেপিটিশন,
উইথাউট রেপিটেশন। ধরো আমি একটা নিয়ে নিছি, এবার আমি কি করতে পারবো, 4 উপায় রাখতে পারবো। এবার আমি কি করতে পারবো, লাস্টেরটা 3 উপায় রাখতে পারবো, লাস্টের জায়গায় 3 উপায় রাখতে পারবো। কারণ কি, ধরো আমি একটা ইউজ করে ফেলছি, ওটা ইউজ করতে পারবো না, নেক্সট 4 উপায়, ওটা ইউজ করে ফেলছি মানে রাইখা ফেলছি, এবার আমি কত উপায় রাখতে পারবো, 3 উপায় রাখতে পারবো। এবং একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, 5 × 4 × 3, এইটারই আমরা বলি 5p3। 5 × 4 × 3, এটার আমরা কি বলি, 5p3। ভাই বুঝি নাই, চলো একটু প্রুফটা তোমাকে দেখাই, ম্যাথমেটিক্যাল। দেখো এনপিআর কি ছিল বলো তো, এনপিআর ছিল হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ভালো কথা। সো n ফ্যাক্টোরিয়াল মানে কি, n, n মাইনাস 1, n মাইনাস 2, এভাবে ডট 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 1 পর্যন্ত, তাই তো। আর এখানে n মাইনাস 1 r ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এবার আমি এখানে এটা লিখতে পারি n, n মাইনাস 1, n মাইনাস 2, এইভাবে আমি n মাইনাস r প্লাস 1, মানে n মাইনাস r এর আগের সংখ্যা পর্যন্ত গেলাম, n মাইনাস r এর আগের সংখ্যা পর্যন্ত গেলাম, ইনটু ইনটু এখানে আমি লিখলাম n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটাকে আমি লিখতে পারি কিনা বলো, আমি এটা লিখতে পারি কিনা বলো আমাকে। n, n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস r প্লাস 1 পর্যন্ত গিয়ে n মাইনাস r এর আগের সংখ্যা পর্যন্ত গেলাম, ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারি। এরপর আসে হলো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কাটা, এই যে n, n মাইনাস 1, n মাইনাস 2, ডট ডট n মাইনাস r প্লাস 1। এবং ভালো করে যদি তুমি খেয়াল করে দেখো, এইখানে ভালো করে যদি তুমি খেয়াল করে দেখো যে আমি তিনটা বাক্সে কি করতেছি, 5টা অবজেক্ট রাখতেছি। সো প্রথম অবজেক্টে আমি 5 উপায় রাখতে পারি, দ্বিতীয় অবজেক্টে মানে পরের বাক্সে আমি 4 উপায় রাখতে পারি, এবং লাস্টেরটাতে 3 উপায় রাখতে পারি। এবার একটু খেয়াল করো, 5 × 4 এর আমি কি লিখতে পারি, 5 - 1 লিখতে পারি। আর 3 এর আমি কি লিখতে পারি, 5 - 2 লিখতে পারি। অথবা আমি এভাবে লিখতে পারি, 5 - 3 + 1, 5 - 3 + 1, 5 - 3 + 1। সো এই 5টা কি, এই 5টা হলো এই যে n, এই যে p3, 3টা হলো এই যে 3। n মাইনাস r প্লাস 1 পর্যন্ত সংখ্যার গুণফল। np3 মানে হলো n মাইনাস 5 প্লাস n মাইনাস r প্লাস 1 পর্যন্ত সংখ্যার গুণফল। সো n ভিন্ন ভিন্ন বস্তুকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে, এই যে n সংখ্যক, আরে ধুর এগুলো তো কবে করে ফেলছি আমরা। n সংখ্যক, আসল জিনিস কই ভাই, এই যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে পুনরাবৃত্তি না করে r স্থানে বিন্যস্ত করার উপায় হলো npr। npr, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে r স্থানে বিন্যস্ত করার উপায় হলো npr। বুঝতে পারছো? সো আমি কি করতেছি দেখো, এখানে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আমি চয়েসও করতেছি আবার সাজাইতেও আসি। এই যে 5 ভাবে সাজাইতে পারি, 4 ভাবে সাজাইতে পারি, 3 ভাবে সাজাইতে পারি, মানে সাজানোটাও কিন্তু এখানে ম্যাটার করে, অর্ডারটা এখানে ম্যাটার করে, ক্রমটা ম্যাটার করে, কোনটা আগে নিলাম কোনটা পরে নিলাম এটা ম্যাটার করে। আচ্ছা গেল। এবার আমরা একটু হালকা পাতলা ম্যাথ করি, তাহলে তুমি এনপিআর এর ফর্মুলাটা আরেকটু ক্লিয়ার হবে। সো চলো দেখি, বলছে এনপিআর ইনটু 8 × n - 1 pr হলে আমারে বলছে n বাই r এর n/r এর মান কত। সো দেখো কি দিয়েছে, npr is equal to 8 × n - 1 pr, কিছুই না ভাই, এটা ফর্মুলা বেস ম্যাথ। সো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল, ডাইরেক্ট ফর্মুলা, is equal to 8 × n - 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - 1 - r ফ্যাক্টোরিয়াল। তাই না, উপরে যেটা আছে ওইটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, তাই তো হয়ে গেছে। সেখানে কি আছে, n ফ্যাক্টোরিয়াল আমি কি লিখতে পারি, n × n - 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাই না। আর n - r ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি, n - r × n - r - 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, is equal to 8 × n - 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - 1 - r কি লিখতে পারি, n - r - 1 ফ্যাক্টোরিয়াল। সেখান থেকে খেয়াল করে দেখো, এইটা এটা কাটা, এটা এটা কাটা, কাটাকাটি হচ্ছে এখানে, এই যে এটা এটা কাটা, এটা এটা কাটা। সো কাটাকাটি হয়ে গেল, থাকে কি, থাকে হলো n ডিভাইডেড বাই n - r is equal to 8। এবার এটার ওই পাশে পাঠিয়ে দাও, হয়ে যাবে n is equal to 8n - 8r। ঠিক আছে। সো এখানে এই দুই পাশে চলে গেল, 8r is equal to 7n। সো এখান থেকে আমি n বাই
আর এ ভ্যালু কত পাইতেছি, n বাই আর এ ভ্যালু পাইতেছি 8/7। সিম্পল কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন কিনা বলো?